আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্যাসেজ পার্টের ক্লাস লাইভে করাচ্ছি। তো আজকে আমরা একটু অন্যরকম ভাবে, অর্থাৎ যারা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট রয়েছে, মূলত 3টি ব্যাচ রয়েছে, সেই 3টি ব্যাচের ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে মূলত আজকের ক্লাসটা করা। আচ্ছা, তো সবাই একে একে কানেক্টেড হয়ে যাও আজকের ক্লাসে। আমি প্যাসেজ ক্লাসগুলো চাচ্ছি যে সকলের সাথে একসাথে, মানে সকল ব্যাচ মিলে একসাথে করতে চাচ্ছি প্যাসেজের ক্লাসগুলো, এবং এগুলো মোটামুটি দেখা যায় বাইরের যারা আছে, যারা ব্যাচে পড়ে না, তারাও করতে পারছে। আই মিন মোটামুটি সকলে এই ক্লাসগুলো ফ্রি করতে পারছে। তো যারা যারা ব্যাচে আছো তারা সবাই কানেক্টেড হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই কানেক্টেড হয়েছে, 61 জন কানেক্টেড হয়েছে। তো বাকিরা কানেক্টেড হয়ে যাও আজকের আমাদের ক্লাসে। হ্যাঁ, অনেকেই কানেক্টেড হয়ে গেছে অলরেডি। তোমরা যে যে কানেক্টেড হয়েছে আমাকে যদি তোমরা বলে দাও যে কে কোন ব্যাচের স্টুডেন্ট, মানে কে কয়টার ব্যাচের স্টুডেন্ট, যদি একটু পরিচয় করিয়ে দাও ভালো হয়। তোমরা অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি দেখছি অনেকেই কানেক্টেড হচ্ছে, তোমরা অনেকে সালাম দিচ্ছ। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, অনেকেই কানেক্টেড হয়ে গেছো, আমি তোমাদের পেয়েছি। আমি অবশ্য একটু লেট করেছি, তো অসুবিধা নেই, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আজকে হয়তো অনেকক্ষণ ক্লাস আমরা করব। আচ্ছা, নাহিদ রেহান স্যার কমেন্ট করেছেন, স্যার ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তোমরা কানেক্টেড হয়েছো। ধন্যবাদ সবাইকে। আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যাও, আমরা দেখি আমাদের আজকের ক্লাস আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে অনলাইন প্রাইভেট ব্যাচ পড়াচ্ছি। 3টি ব্যাচ আমার রয়েছে আপাতত। আরেকটা ব্যাচ ছিল, 4টি ব্যাচ ছিল, মানে সে ব্যাচটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইচএস একাডেমির ইকোনমিক্স একাডেমির একটি ব্যাচ করিয়েছিলাম আমি অর্থনীতি ছাত্রছাত্রীদের, তাদেরটা কমপ্লিট হয়ে গেছে। তাদেরটা ফিক্সড একটা সিলেবাসের ছিল, মানে 25টা ক্লাসে তাদেরটা শেষ করেছি। কিন্তু বাকি যে আমার ব্যক্তিগত ব্যাচগুলো রয়েছে, সেই ব্যাচগুলোতে আমি ধারাবাহিকভাবে ক্লাস করছি, এবং সেই ব্যাচের ক্লাসগুলো পরীক্ষার আগের দিন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তো 3টি ব্যাচের ছাত্রছাত্রী তোমরা কানেক্টেড রয়েছে বিভিন্ন গ্রুপ থেকে। আমি সিদ্ধান্ত নিয়েছি শুক্র এবং সোমবার তোমাদের প্যাসেজ পার্টের ক্লাস এবং এই মডেল টেস্ট পার্টের ক্লাসগুলো, বিশেষ করে প্যাসেজ পার্টের ক্লাসগুলো আমরা এই ফেসবুক পেজের মাধ্যমে নেব। তাতে করে যারা আমার ব্যাচের বাইরে আছে, অনেকেই আছে ব্যাচের বাইরে, বা বিভিন্ন রেকর্ডেড ক্লাস দেখে তারা প্রস্তুতি নিচ্ছে, আমার এই শুধু এই সুপার শট বুস্টার সাজেশনটা সংগ্রহ করে তারা রেকর্ডেড ক্লাস করে তারা অনেকেই ক্লাস করছে। তো সকলের জন্য মূলত আমি প্যাসেজ এবং প্যাসেজের ক্লাসগুলো সকলের জন্য করছি। তবে গ্রামার এবং রাইটিং পার্টের যে ক্লাসগুলো আছে সেটা আমাদের লাইভ ব্যাচে আছে, এবং লাইভ ব্যাচে তো নিশ্চয়ই প্যাসেজ তোমাদেরকে আরো পড়ানো হবে। তো আমাদের প্যাসেজের যে বেসিক ক্লাসগুলো সেইগুলো আমরা আমাদের পেজের মাধ্যমে নিব। তোমরা যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে ব্যাচে, তোমরা কেউ আর কি এটা নিয়ে কেউ কষ্ট পেও না যে আমাদের দেখো আমরা ব্যাচে আছি, আমাদের ক্লাসগুলো বাইরে করাচ্ছেন কেন, এটা কেউ বলো না প্লিজ। প্যাসেজ পার্টটা সকলের সাথে একটু আমরা শেয়ার করে পড়ি, এটুকু একটু মেনে নিও সবাই। তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্যাসেজের ক্লাসগুলো করছো, এই প্যাসেজের ক্লাসগুলো আজকে প্রথম নয়, প্যাসেজের ক্লাস আরো করিয়েছি। তো তোমরা সেগুলো হয়তো পাওনি যারা পরে কানেক্টেড হয়েছো। আমি আজকে বোধহয় প্যাসেজের ষষ্ঠ ক্লাস হলেও আমি তোমাদেরকে প্যাসেজের বেসিক বিষয়গুলোকে আলোচনা করবো। তো তার আগে দেখে নেই তোমরা কে কে কানেক্টেড আছো আজকের ক্লাসে। হ্যাঁ, অনেকেই কানেক্টেড হয়ে গেছে অলরেডি, অনেক কানেক্টেড হয়েছে। ধন্যবাদ। প্যাসেজের 6 নম্বর ক্লাস বাকিগুলো কোথায় পাবো? বাকিগুলো অবশ্যই আছে, ইউটিউব চ্যানেলে পাবে এবং ফেসবুক পেজেই পাবে। আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, তোমরা
লিংক থেকে দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা প্যাসেজের 6 নম্বর ক্লাস। বাকি ক্লাসগুলো কখন পাবো, কোথায় পাবো? হ্যাঁ, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের। আমি ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেবো, সাজিয়ে দিয়ে দেবো। আজকে ষষ্ঠ ক্লাস, 5টি ক্লাস করিয়েছি আগে, তোমরা সেগুলো পাওনি, আমি তোমাদেরকে দিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের রহমতে অনেক ভালো আছি। আশা করি তোমরাও অনেক ভালো আছো রব্বুল আলমিনের রহমতে। অনেকে আমাকে নমস্কার দিয়েছো, আদাব দিয়েছো। আদাব। তোমরা বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট এখানে আছো, তোমরা কে কোন ব্যাচের আমি চিনি তোমাদের। তারপর যখন তোমাদের কমেন্টে দরকার হবে যে কি কয়টার ব্যাচে বা কোন ব্যাচে আছো, কে টার্গেট ব্যাচে আছো, কে ব্যাচ নম্বর 2 তে আছো, কে ব্যাচ নম্বর 1 এ আছো, সবাই থেকো এবং তোমরা কমেন্ট করো যখন তোমাদের যেটা প্রয়োজন হবে। তো যেহেতু প্যাসেজের ক্লাসগুলো আমি অনেক আগে করেছি বলতে তোমার বেশ কিছুদিন আগে করেছি, তো সেগুলো তোমরা হয়তো পাওনি। তোমরা বইটা বের করো, যারা অবশ্যই বইটা নিয়েছো বইটা বের করো। বইটার আমি পেজ নম্বর বলছি, তোমরা পেজ নম্বর হচ্ছে 3 নম্বর পেজ বের করো। 3 নম্বর পেজ বের করো, পেজ নম্বর 3 বের করো বইয়ের। আচ্ছা, এখান থেকে ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমরা প্যাসেজে কি কি আসবে খেয়াল করো। পেজ নম্বর 3 তে দেখো, প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে আমাদের 20 মার্কস আসে। আচ্ছা, খুবই বাস্তবভাবে যদি আমি বলতে যাই, তোমাদের বাস্তব কথা যদি বলি, আমি তোমাদেরকে যখন একটি ক্লাস নেব, ধরো আমি অনলাইনে প্রাইভেট পড়াই বা অনলাইনে ক্লাস নেই বা সাজেশনস তোমাদেরকে দেই, হঠাৎ করে আমি এসে বললাম ক্লাসটি করো, প্যাসেজে 20 আউট অফ 20 পেয়ে যাও, মানে 20-এ 20 পেয়ে যাও। এই কথাগুলো একটু চটকদার কথা হবে বটে, কিন্তু তোমার আদতে কি তুমি 20-এ 20 পাওয়ার মতন প্রস্তুতি বা 20 পাওয়া কি সম্ভব? আমরা বাস্তবতাকে সম্মান করি, বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করব। প্যাসেজে 20 পাওয়াটা তোমাদের পক্ষে অনেকের ক্ষেত্রেই কঠিন, কারো কারো ক্ষেত্রে অসম্ভবই বটে। তো আমরা প্যাসেজের টার্গেট হচ্ছে আমরা যদি 10 পেতে পারি প্যাসেজে আউট অফ 20, মানে 20-এর ভিতরে যদি 10 পেতে পারো, সেটাকেই মনে করবা বোনাস বা বেশি পেয়ে গেছো। প্যাসেজে 10 পাওয়াটা খুবই টাফ, 20-এর ভিতরে 10 পাওয়াটা খুবই টাফ। খুবই টাফ কেন? এর বিভিন্ন কারণ আছে। লেখার বেশ কিছু কার্টিসি রয়েছে, সেই কার্টিসি গুলো তোমরা হয়তো অনেকে মেনটেন করো না, বিধায় তোমরা প্যাসেজে অনেকে 5ও পাও না, 20-এর ভিতর 5ও পাও না। হয়তো তুমি 20 মার্কসের উত্তরই করো, কিন্তু 5 পেতেই কষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো যে এই যে নর্মালি আমরা 5 বা 3 পাই 20 মার্কসের অ্যান্সার করে প্যাসেজ থেকে, সেটা থেকে কিভাবে মানে তোমার 10-এ উন্নীত করা যায়। মূলত প্যাসেজে 10 পেলে বলা যায় তুমি খুব ভালো পেয়ে গেছো, অনেক মার্কস পেয়েছো প্যাসেজে। 20-এর ভিতরে 10 যদি তুমি পাও, তোমার যে লেখা বা তোমাদের লেখার যে কোয়ালিটি, তাতে যদি 20-এর ভিতরে 10 পাও, তাহলে ধরা যাক তুমি অনেক ভালো নম্বরই পেয়েছো। কেমন? আচ্ছা, যাই হোক, এই কথাগুলো পরে বলি, আগে আমরা আমাদের বিষয়টা দেখি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স সেকেন্ড ইয়ার নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টে প্যাসেজে কোন কোন টপিকগুলো রেখেছে। প্রথমত আমাদের 6টি জিনিস আমাদের রেখেছে সিলেবাসে। 6টি জিনিস কি কি? প্রথমত হচ্ছে দেখো অ্যান্সারিং কোশ্চেন। আনসারিং কোশ্চেনটা হচ্ছে তোমার পরীক্ষায় আসে কয়টা? 3টা আসে। তো 3 দুগুণ 6। আনসারিং কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে তোমার গেসিং ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং। আমাদের শব্দের অর্থকে গেস করতে হয় এবং সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হয়। এখানে খুবই একটা ব্যাপার রয়েছে, আমাদের বাক্য রচনা করাটা খুবই টাফ হয়ে যায়, কারণ বাক্য রচনা প্যাসেজ থেকে লাইন লিখলে হয় না, নম্বর দেয় না। এটা নিজের ভাষায় করতে হয়, তাতে ওয়ার্ড মিনিংও লিখতে হয়। তো এই জায়গাটা একটু আমাদের অবশ্যই কঠিন জায়গা বলা যায়। তারপর কিছু শর্ট টেকনিক আমরা শিখবো, যেটা দিয়ে আমরা কিছুটা নম্বর ক্যারি করতে পারি। তৃতীয়ত রিকগনাইজিং মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া। তোমাকে পরীক্ষায় মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। একটা প্যাসেজ এর মূল আইডিয়াটা কি, বা মূলত প্যাসেজটি কি নিয়ে আলোচনা করেছে, সেই বিষয়টাকে আমাদেরকে জানতে হয়, এবং ওই মেইন আইডিয়াটাকে সাপোর্ট করে এমন কিছু লাইন বা এমন কিছু আইডিয়া তোমাকে প্যাসেজ থেকে লিখতে হয়, এটাকে বলা হয় সাপোর্টিং আইডিয়া। চতুর্থত সামারি রাইটিং, অর্থাৎ প্যাসেজের সামারি লেখা। সামারি লেখাটা সব থেকে একটি ট্রিকি ব্যাপার। তুমি যদি মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া ধরতে পারো, তাহলে সামারি লেখাটা তোমার পক্ষে সহজ হয়ে যাবে এবং সামারি লেখাটা তুমি ভালো নম্বর পাবে। তো সামারি লেখাটা নির্ভর করে মূলত মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার উপর। তোমার মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া যতটা এক্সাক্ট হবে, সামারিতে তুমি তত বেশি ভালো নম্বর পাবে। কেননা সামারি মানেই তো মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া। তোমরা যেটা সামারিতে করে থাকো, প্যাসেজের প্রথম দিকের 2-1 লাইন, মাঝখানের 1 লাইন, শেষের 2-1 লাইন লেখো, এতে নম্বর হয় না। কেমন? অনার্সে এতে নম্বর হয় না।
হয়তো 5-এর ভিতরে 2 বা 1, 2 দেয় কিনা জানি না, 1 হয়তো দেয়, বা কোনো কোনো সময় হয়তো নম্বরই দেয় না। তো এর জন্য তোমাদেরকে সামারি লেখার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। কোন কোন বিষয় বা কোন কোন ভাবে সামারিটা করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা কমপক্ষে 3 নম্বর পেতে পারো 5-এর ভিতরে। তো দেখো, এই চারটি আইটেম হচ্ছে তোমার আনসারিং কোশ্চেন, তারপর হচ্ছে গেসিং ওয়ার্ড মিনিং এন্ড সেন্টেন্স মেকিং, তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, তারপর হচ্ছে সামারি রাইটিং। এই 4টা আইটেম আমাদের ইদানিং পরীক্ষাগুলোতে আসছে, তবে আরো 2টো জিনিস আমাদের সিলেবাসে আছে। সেগুলো কি কি দেখো, সেগুলো হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট পারপাসেস অ্যান্ড টাইপস অফ রিডিংস। এইটা অবশ্য এখন আর আসে না, এটা সিলেবাস থেকে আউট হয়ে গেছে, এটা এখন আর আসে না, তবে এটা আসে কিওয়ার্ড রাইটিং। এই কিওয়ার্ড রাইটিংটা তোমাদের পরীক্ষায় আসে। কেমন? তাহলে প্যাসেজ পার্টের প্রস্তুতির জন্য আমাদের 5টা আইটেম পড়তে হবে। প্রথমত কোশ্চেন, দ্বিতীয়ত মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, তৃতীয়ত ওয়ার্ড মিনিং এন্ড সেন্টেন্স মেকিং, চতুর্থত সামারি রাইটিং, পঞ্চমত কিওয়ার্ড রাইটিং। আচ্ছা, এই 5টি আইটেমের ভিতরে প্রথমে যদি আমি প্রশ্ন লেখার নিয়ম তোমাদেরকে বলি, প্রশ্নের উত্তর করার জন্য কি কি টেকনিক ফলো করতে হবে, তোমার বইটা বের করো, বইতে দেখতেই পাচ্ছ, বইয়ের পেজ নম্বর হচ্ছে 3 নম্বর পেজ বের করো। 3 নম্বর পেজে একটা বক্স রয়েছে। অবশ্যই এই বক্স সম্পর্কে তোমাদের ধারণা আছে, কেননা তোমাদের তো ডব্লিউএস কোশ্চেন করিয়েছি আমি। তো ডব্লিউএস কোশ্চেন যারা করেছো, রাইট, প্রান্ত একটা খুব সুন্দর কথা বলেছে। প্রান্ত একটা খুব সুন্দর কথা বলেছে যে, হ্যাঁ, প্রান্ত একটা খুব সুন্দর কথা বলেছে যে, প্রান্ত বিশ্বাস খুব সুন্দর একটা কথা বলেছে, এটা যে আমি ওর কমেন্ট একটু পড়ি। গ্রামার এবং রাইটিং পার্ট থেকে 5 নম্বর উঠাতে হবে, আর প্যাসেজ পার্ট থেকে যেটা পাই সেটা বোনাস। প্রান্ত খুব সুন্দর কথা বলেছে, তোমার কথাটাকে আমি খুবই লাইক করলাম। বিকজ হচ্ছে এটাই সত্য, রিপন ভিডিও বা রিপন ভাইয়ের মতো বলতে গেলে এটাই বাস্তব। তোমরা অনেকে ইংরেজিতে মানে অনার্স সেকেন্ড ইয়ারে নন ক্রেডিট কম্পোজিশন ইংলিশে ফেল করার অন্যতম একটি বড় কারণ হচ্ছে ওভার কনফিডেন্স। কারণ তোমরা মনে করো 40 পেলেই তো পাস, এত সিরিয়াস হওয়ার কি আছে? এই 40-এই আমরা দেখি যে 70% ছাত্রছাত্রী প্রায় পায় না। তাদের অনেকেরই ওভার কনফিডেন্স থাকে যে 40 পেলে পাস, বেশি নম্বর পেলে যোগ হয় না, সো এতটা সিরিয়াস হওয়ার কি আছে? অনেকে এটা মনে করে, বিধায় তাদের রেজাল্ট নর্মালি খারাপ হয়ে থাকে। তো আমি তোমাদেরকে যেটা বলবো, বাস্তব যেটা, এটাই বাস্তব যে কথাটা, সেটা হচ্ছে তোমার প্যাসেজ যেভাবে লেখা উচিত তোমরা সেভাবে লিখতে পারো না। এর জন্য কিন্তু প্যাসেজে তোমরা অনেকে নম্বর বাজেট ধরো অনেক, মানে তুমি 20 মার্কসের উত্তর করেছো, তোমার টার্গেট থেকে 15, যে তুমি 15 পাবাই পাবা, কিন্তু আদতে তুমি কি 15 পাও? নর্মালি 5-6 এরকম। এবার আসি রাইটিং পার্টের কথা। রাইটিং পার্টে 35টা নম্বর। তোমরা অনেকে রাইটিং পার্টে প্যারাগ্রাফ, টেকনিক লেখো, শর্ট টেকনিক, একটা পড়লে সব হয়ে যায়। যারা পাশ করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, এই সকল টেকনিক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত, অন্ততপক্ষে 2টো আইটেমের জন্য, প্যারাগ্রাফ এবং এসে। এই 2টো আইটেমের জন্য টেকনিক থেকে নিজেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। তুমি হয়তো মনে করতে পারো যে স্যার এই টেকনিকগুলো পড়লে কি নম্বর দেবে না? হ্যাঁ, দিতে পারে, তবে ধরো এসেতে 15 নম্বর 1 বা 2 তুমি পেতে পারো, যদি স্যার দয়া পরবশত হন। আর যদি মনে করো স্যার ইচ্ছে করেন যে নম্বর মোটেই দিবেন না, তিনি মোটে নাও দিতে পারেন। এর কারণটা হচ্ছে কি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্টে আউল ফাউল লাইন, এগুলো সম্মানিত শিক্ষক মন্ডলী যারা খাতা দেখেন তারা পছন্দ করেন না, তারা এক্সাক্ট লাইনগুলো পছন্দ করেন। লেখা অল্প হোক, ছোট হোক, কিন্তু লেখাটা যেন এক্সাক্ট হয়, মানে তুমি যা লিখছো প্রসঙ্গ ভিত্তিক ভাবে যেন লিখছো। যেমন প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফের বেশ কিছু কার্টিসি রয়েছে। প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স থাকে, টপিক ইন্ট্রোডিউসার থাকে, টপিক ডেভেলপার থাকে, টার্মিনেটর থাকে, এর কিছু বিশাল হিসাব নিকাশ আছে। প্যারাগ্রাফের কিছু হিসাব নিকাশ আছে। এখন তুমি মনে করো গুড সাইড একটা প্যারাগ্রাফ পড়লে, ব্যাড সাইড একটা প্যারাগ্রাফ পড়লে, আর এতেই ভাবলে যে একটা পড়ে সবকিছু লিখলাম, তুমি অনেক নম্বর পেয়ে যাবে। ইম্পসিবল, এটা হয় না ভাই, এটা হয় না। তোমরা অনেকে এই রকম শর্ট টেকনিক ফলো করো এসে এবং প্যারাগ্রাফে। তোমরা এটা করে কি করো, তোমার সর্বনাশটা ডেকে আনো। তুমি হয়তো অনেকগুলো মানে লিখছো খাতায়, এবং তুমি বাজেট ধরো যে আমি অনেকগুলো নম্বর পেয়ে যাচ্ছি, আদতে তুমি নম্বরটা পাও না। ওখানে তুমি একটা মানে নম্বর কম পাও, এবং তুমি এখানে একটা মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে তুমি ধরা খাও, তুমি এখানে একটা সমস্যা তোমার হয়। এবার আসো আর 2টো যে আইটেম রয়েছে রাইটিং পার্টে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এবং হচ্ছে নোটিশ পোস্টার, যে আইটেমগুলো রয়েছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন এবং নোটিশ পোস্টারে তুমি টেকনিক অবলম্বন করতে পারো, কারণ ওই দুটো মূলত টেকনিকেরই আইটেম। অ্যাপ্লিকেশনে শর্ট টেকনিক বা যে কোনো টেকনিক আছে, যে কিছু পার্ট আছে, পার্টগুলো
এর টেকনিকের ব্যাপার স্যাপার আছে, বাট প্যারাগ্রাফ আর এসের জন্য যারা শর্ট টেকনিক ফলো করো তারা নিশ্চিতভাবে নম্বর কম পাও, কেউ কেউ নম্বর মোটেই পাও না। আমরা যে কাজটা করি, আমাদের রাইটিং এ তো 35 মার্কস, আমরা এখানে মনে করো প্যারাগ্রাফ এসে ওই শর্ট টেকনিক বা আবল তাবল কিছু লাইন লিখে খাতা ভরে মনে করি বোধহয় নম্বরটা পেয়ে যাব, কিন্তু ওখানে নম্বরটা আসে না। আবার এই প্যাসেজ তো দেখে দেখে লেখা যায়, অনেকে অনেক লিখে মনে করে 5টা হয়ে গেল, কিন্তু আসলে মূলত ওখানে তোমার প্যাসেজে নর্মালি 5 পাও অনেকেই, আর হচ্ছে রাইটিং পার্টে 35-এর ভিতর 10 বা 12 এরকম পাও। কিন্তু পাশ করার জন্য 40টা নম্বর প্রয়োজন। এই 40টা নম্বর পেতে হলে তোমাকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করতে হবে গ্রামার পার্টের উপর। কেন বলতো গ্রামার পার্টের উপর? দেখো, গ্রামার পার্টে হচ্ছে একটা সেন্টেন্স যদি হয়ে যায় ওতে একটা নম্বর, মানে জাস্ট একেবারে কাট মার্কস, জাস্ট মানে কি বল, নির্ভেজাল নম্বর। আর গ্রামারটা হলে অন্য মার্কসের উপর স্যারের খাতা দেখার ইমপ্রেশনে একটা আকর্ষণ পড়ে যায় যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা পড়াশোনা করে, গ্রামার পারে। তার জন্য আমি বারবার তোমাদেরকে একটা কথা বলি, অনার্স সেকেন্ড ইয়ারে যারা পাশ করতে চাও তাদের জন্য মূল জায়গাটা হচ্ছে গ্রামার। যে গ্রামারে গুরুত্ব দাও না, গ্রামার পারো না, প্লিজ তোমার গ্রামারে প্রস্তুতি ঠিক রাখো, আদারওয়াইজ অনার্স পাসটা তোমার হচ্ছে না। এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি। গ্রামার পার্টে বেশি গুরুত্ব দিতে হবে, ইংলিশ অনার্স পাসটা তাহলে রিস্ক হয়ে যাচ্ছে। আমার অভিজ্ঞতার আলোকে গ্রামারে 25-এর নিচে যদি তুমি পাও, মানে ধরো এখন একটা পরীক্ষা দাও, নিজের মতো করে নিজেকে পরীক্ষায় অবতীর্ণ করো, অবতীর্ণ করে তুমি দেখো তুমি কত পাচ্ছ। যদি তুমি মনে করো গ্রামারে 45-এর ভিতরে তুমি 25-এর কম পাচ্ছ, তাহলে ধরে নিও তুমি রেড জোনে আছো, আমার এই টি শার্টের মতো, মানে হচ্ছে তুমি রিক্সে আছো। আমার টি শার্ট রিক্সে নাই, তবে তুমি রিক্সে আছো যদি 25-এর কম পেয়ে থাকো। তোমার প্রস্তুতিতে যদি দেখো যে কোনো একটা মডেল টেস্ট করার পরে তুমি গ্রামারে 25-এর উপরে পাচ্ছ, তাহলে ইউ আর ইন দ্য সেফ জোন, তুমি পাস করে যাবে ইনশাআল্লাহ বলা যায়। তবে গ্রামারে যারা 25-এর কম এখনো পাও, ভালো করে প্রস্তুতি নাও, প্রস্তুতিকে রিপেয়ার করো। এনিওয়ে, আজকে করেছি প্যাসেজের ক্লাস, কিন্তু এই কথাগুলো গুরুত্বপূর্ণ, তার জন্য তোমাদেরকে বলছি। অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টটাই মূলত বিশ্লেষণের সাবজেক্ট, গ্রামারের সাবজেক্ট। গ্রামারকে ভালো করে বুঝে পড়তে হয়, তাহলেই পাসটা হয়, আদারওয়াইজ ইটস কোয়াইট ইম্পসিবল। এতগুলো কথা বিসর্জন দেওয়ার জন্য সরি, কারণ আমাদের আলোচ্য বিষয় কিন্তু প্যাসেজ, আলোচ্য বিষয় এটা নয়। তোমাদেরকে এই বিষয়গুলো জানালাম কেন, অনেকের মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করে, সেটাকে মূলত বাস্তবতার নিরিখে আমরা একটু মানে স্কেলিং করলাম। প্যাসেজে আমরা প্রশ্নের উত্তর যেটা করব সেটা বলছিলাম। প্রশ্নের উত্তর করার জন্য বা অ্যান্সারিং কোশ্চেন করার জন্য প্রথমে ওই প্যাসেজের তোমার কি করতে হবে, যে ডব্লিউএস টা দেখতে হবে, কি ডব্লিউএস দিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। ওই ডব্লিউএস টা দেখে 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 আমাকে কি করতে হবে, ওইখান থেকে উত্তরটা প্যাসেজ থেকে পিক করতে হবে। তোমরা অনেকেই হয়তো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটা কথা জানো যে প্যাসেজ থেকে লিখলে হবে কিনা। অবশ্যই তুমি প্যাসেজ থেকে লিখবে, নাহলে তোমাকে প্যাসেজটা দিছে কেন? এই প্রশ্ন করাটা মানে হচ্ছে রিডিং স্কিল যাচাই করা, তুমি প্যাসেজটা পড়ে কতটুকু বুঝতে পেরেছো। তোমাকে একটা প্রশ্ন করছে, তোমার সেই প্রশ্নের তথ্যটা কোথায় আছে এটা তুমি বুঝতে পারছো কিনা, এটা যাচাই করার নাম হচ্ছে রিডিং স্কিল যাচাই করা, অর্থাৎ প্যাসেজ মানে তো রিডিং স্কিল যাচাই করা। তো তোমরা অনেকে করো কি, মনে করো যে এটা বোধহয় নিজে বানাই না একটা নম্বর দিবেই না, ব্যাপারটা তা না। তুমি প্যাসেজ থেকে জাস্ট তোমাকে বুঝতে হবে যে কোথায় আমার তথ্যটা রয়েছে, কোথায় আমাকে প্রশ্নটা করেছে, এটুকুই বুঝতে হবে। প্যাসেজ থেকে হুবু লাইন তুমি উঠাই দাও, কোনো ম্যাটার না, বাট তথ্যটা এক্সাক্ট হতে হবে, যে তথ্য চাইছে সেইটা লিখতে হবে। মানে তোমার কি বলে, তোমার নাম চাইলো কিন্তু তুমি আরেকজনের নাম লিখলা, ব্যাপারটা এরকম না। তোমাকে যে প্রশ্নটার উত্তর চেয়েছে এক্স্যাক্টলি সেটা বুঝতে হবে। সেটা বুঝতে হলে আমাকে ডব্লিউএস কোশ্চেনের অর্থটা জেনে আগে তথ্যটাকে পিক করতে হবে। দেখো ডব্লিউএস কোশ্চেন গুলো কোনগুলো জানতে হয়, যেমন হু মানে কে বা কারা, এটা দিয়ে প্রশ্ন করলে নিশ্চয়ই আমার প্রশ্নে একটা ব্যক্তিকে চাচ্ছে, তাহলে সেই ব্যক্তিটা তুমি তোমার প্যাসেজ থেকে খুঁজে পিক করে লেখো, ব্যক্তিটা তোমার কে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো হোয়াট মানে হচ্ছে কি, তোমাকে হোয়াট দিয়ে যদি প্রশ্ন করে তাহলে বুঝতে হবে আমাকে প্যাসেজ থেকে কোনো একটা বস্তুকে খুঁজে পেতে হচ্ছে। হোয়াই দিয়ে যদি প্রশ্ন করে তাহলে তোমাকে বুঝতে হচ্ছে উত্তরে তোমাকে একটা কারণ বা উদ্দেশ্য চাচ্ছে, অর্থাৎ প্যাসেজ থেকে কারণ বা উদ্দেশ্য খুঁজে বের করতে হচ্ছে। এখানে একটা টেকনিক যদি তোমরা নোট করে রাখো, যদি কারণ চাই তাহলে বিকজ দিয়ে উত্তর করতে হয়। কারণ চাইলে কি দিয়ে উত্তর করতে হয়, বিকজ দিয়ে উত্তরটা সাজাতে হয়, ডিজাইন করতে হয়। নোটটা লিখে রাখো, বইতে তোমরা দাগাই রাখো একটু। কারণ চাইলে বিকজ দিয়ে উত্তর করতে হয়, আর উদ্দেশ্য চাইলে তোমাকে টু প্লাস ভার্ব দিয়ে মানে ইনফিনিটিভ দিয়ে
উত্তরটা শুরু করতে হয় যদি উদ্দেশ্য চাই। হোয়াই দিয়ে প্রশ্ন করলে দুটো জিনিস চাইতে পারে, কারণ চাইতে পারে, উদ্দেশ্য চাইতে পারে। কারণ চাইলে তোমাকে বিকজ দিয়ে উত্তর করতে হবে অথবা সিন্স দিয়ে উত্তর করতে হবে, আর উদ্দেশ্য চাইলে তোমাকে টু প্লাস ভার্ব দিয়ে তোমাকে লিখতে হবে। হুজ শব্দের অর্থ কাহার, এটা দিয়ে একটা ব্যক্তিকে আমাকে চাচ্ছে। তারপরে দেখো হাউ লং, কতক্ষণ, এটা দিয়ে একটা সময় চাচ্ছে। আচ্ছা, আমার অনেক পুরনো স্টুডেন্টও চলে এসেছে ক্লাসে, থ্যাংক ইউ সবাইকে। আব্দুল্লাহ আসাদকে দেখতে পাচ্ছি, আচ্ছা থ্যাংক ইউ। হোয়েন মানে হচ্ছে কখন, এটা দিয়ে তোমার সময়কে, তোমাকে হোয়েন দিয়ে যদি প্রশ্ন করে তাহলে বুঝতে হবে একটা সময়কে চাচ্ছে, তুমি প্যাসেজ থেকে সময়টাকে খুঁজে বের করো। হয়ার, হয়ার দিয়ে প্রশ্ন করলে তোমরা দেখবা যে একটা স্থান চাচ্ছে। হাউ, হাউ মানে কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করলে বুঝবা একটা প্রক্রিয়া অথবা একটা উপায় চাচ্ছে প্যাসেজ থেকে। এগুলো লেখা আছে বইতে, তোমরা এখানে একবার দেখবা, দেখলে তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবে। কয় নম্বর পেজ? 3 নম্বর পেজ। জাকিয়া বলেছো কয় নম্বর পেজ? 3 নম্বর পেজে। আচ্ছা, ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দাও, 3টা মাত্র শেয়ার হয়েছে, এটা মানা যায় বলো? যেহেতু এটা তোমার হচ্ছে ওপেন ক্লাস, মানে ফ্রি ক্লাস সকলের জন্য, যদি ব্যাচের স্টুডেন্টরা আছো এখানে ম্যাক্সিমামলি, বাট যেহেতু ফ্রি ক্লাস, এটা শেয়ার করছো না কেন বলো তো? সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার ডান করে, কে কে শেয়ার করেছো একটু ডান লেখো তো দেখি, শেয়ার করে ডান লিখে দাও। যেহেতু বাইরের ক্লাস, একটু শেয়ার করে দাও, বাকিরা একটু কানেক্টেড হোক। বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও সবাই, কেমন? একটু শেয়ার করে দাও। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আচ্ছা আচ্ছা, কি বলছে তারপরে দেখো, হাউ মাচ মানে হচ্ছে কতটুকু, কতটুকু অর্থে পরিমাণ বোঝানো হয়ে থাকে। তো এবার আসো আমরা প্রশ্নের উত্তর লেখার কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রথমে। যেহেতু ক্লাসটা তোমরা আগেও একবার পড়েছি কিন্তু তোমরা সে সময় পার্টিসিপেট করোনি, তার জন্য বুঝিয়ে দিচ্ছি। এরপর প্যাসেজ থেকে, প্যাসেজের সাহায্যে উত্তরটি বসিয়ে দেওয়াটাই বেশি নিরাপদ, তবে নিজে থেকে উত্তর করা যেতে পারে, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। ব্যাপারটা এরকম যে তুমি আগে ডব্লিউএস কোশ্চেনটা দিয়ে বুঝবা, আগে দেখবা যে কি চাচ্ছে প্রশ্নে, প্রশ্নের ডিমান্ডটা কি, মানে চাহিদাটা কি, সেটা তোমার হচ্ছে বুঝে প্যাসেজ থেকে তথ্য খুঁজে লাইনটা লিখে দেওয়াটা বেশি নিরাপদ। কেননা তোমরা অনেকেই লিখতে গিয়ে ভুল করো, ঠিক আছে? প্যাসেজ থেকে লিখলে ভুলটা হবে না, সেক্ষেত্রে নম্বরটা পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি নিজে লেখো, নিজে লিখলে হয় ভুল হয় বানাই লিখতে গেলে, তার জন্য আমি বলছিলাম যে ওটা প্যাসেজ থেকে খুঁজে উত্তরটা লেখাই ভালো। তবে যারা নিজের থেকে লিখতে চাও তাদের জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি একটু দেখাই তোমাদের। প্রথমত, রুল নম্বর 1, যদি প্রশ্নটি ডু ডাজ ডিড দিয়ে করা হয় তবে উক্ত তোমার হচ্ছে ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করো, এবং ডাজ থাকলে ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করো, আর হচ্ছে তোমার ডিড থাকলে ভি2 দাও। ব্যাপারটা হচ্ছে তুমি যখন একটা প্রশ্ন বানাই লিখতে যাবা, উত্তরটা বানাই লিখতে যাবা, তখন তোমার যদি প্রশ্নটি ডু ডাজ ডিড দিয়ে থাকে তাহলে ডু ডাজ ডিড এর পর থেকে তুমি মূলত উত্তরটা লেখা শুরু করবা। তো এখানে আমরা দেখবো যে ডাজের যদি ডাজ থাকে তাহলে মূল ভার্বের সাথে আমরা এস বা ইস দেবো, আর ডিড থাকলে আমরা ভি2 দেবো, মানে মূল ভার্বের পাস্ট টেন্স দেবো। কেমন? উদাহরণ খেয়াল করো, যেমন প্যাসেজ থেকে একটি প্রশ্ন তোমাকে করা হলো, when do we get rid of this problem, আমরা এই সমস্যাটি থেকে কখন মুক্ত পাই, কখন মুক্তি পাই। প্রশ্নটি ডু দিয়ে করা হয়েছে, তাহলে ডুর পর থেকে তুমি লেখা শুরু করবে, উই গেট রিড অফ দিস প্রবলেম। দেখো ডুর পর থেকে পরের সবটুকু লিখলাম, সবটুকু লিখে তারপর আমি উত্তরটা লিখবো, উত্তরটা নিশ্চয়ই প্যাসেজে আছে, প্যাসেজ থেকে খুঁজে আমি উত্তরটা এখানে বসিয়ে দেবো যে উই গেট রিড অফ দিস প্রবলেম, আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, মুক্তি পাই, কখন পাই, যে যখন আমরা কি হই, আমাদের সিরিয়াস হই আমাদের সমস্যাটা সম্পর্কে, যে when we become serious about the problem, এরকম। দ্বিতীয়ত তোমার আছে কি যে হাউ ডাজ গ্লোবালাইজেশন হেল্প ক্যাপিটালিজম, গ্লোবালাইজেশন কিভাবে ক্যাপিটালিজমকে বা পুঁজিবাদকে সাহায্য করছে ব্যাখ্যা করো।
তো এখানে আমরা ব্যাখ্যাটা নিশ্চয়ই প্যাসেজে আছে, না হলে তোমাকে প্রশ্নটা করে নাই। উত্তরটা লেখার ক্ষেত্রে ডাজের পর থেকে লেখা শুরু করবে। আমি এটা বলেছি কি বলো, ডু ডাজ ডিডের পর থেকে লেখা শুরু করতে হয়, তো সেক্ষেত্রে ডাজের পর থেকে লেখা শুরু করবা। গ্লোবালাইজেশন, তো এখানে ডাস যেহেতু ছিল, এখানে মূল ভার্বের সাথে একটা এস বা ইয়ের যুক্ত হবে। তখন উত্তরটা এভাবে সাজাবা, গ্লোবালাইজেশন হেল্প না বলে হেল্পস ক্যাপিটালিজম প্লাস উত্তরটা নিশ্চয়ই প্যাসেজে আছে, সেখান থেকে দেখবা গ্লোবালাইজেশন কিভাবে ক্যাপিটালিজম বা পুঁজিবাদকে সাহায্য করেছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে হাউ ডিড ক্যাপিটালিজম ডেভেলপ, কিভাবে পুঁজিবাদ উন্নত হয়েছিল। এটা ডিড দিয়ে করেছে। আগেই বলেছি ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন থাকলে আমরা ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করি। তো সেক্ষেত্রে আমরা ডিড এর পর থেকে লেখা শুরু করব। ক্যাপিটালিজম ডেভেলপ থেকে আমরা ভি2 দিব, তাহলে ডেভেলপ থেকে ডেভেলপড, উত্তরটা আমরা বসাই দেব। কেমন? তো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর করার নিয়ম। আমি তোমাদেরকে একটু দুটো প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা একটু বলো তো এটার অ্যান্সারটা কিভাবে শুরু করবো বা এটার অ্যান্সার কি হবে। হাউ ডাজ হ্যাপিনেস, আচ্ছা, হাউ ডাজ হ্যাপিনেস এনশিওর মেন্টাল পিচ। এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে সাজাবো বলো তো? উত্তরটা তো প্যাসেজে পাবো, কিন্তু এটার উত্তরটা কিভাবে সাজাবো তোমরা কেউ একজন লেখো তো, যারা যারা পারো। এই প্রশ্নটা তোমরা এটা বুঝছো কিনা আলোচনাটা, সেটাকে আমি একটু ভেরিফাই করে নিচ্ছি। তোমরা বলো তো এটার উত্তরটা কিভাবে সাজাবো আমরা। হাউ ডাজ হ্যাপিনেস এনশিওর মেন্টাল পিচ। আচ্ছা, ছড়ি মানে হচ্ছে কি, ছড়ি এই কারণে তোমাদের এই এইটায় তোমার হচ্ছে এই কদিনে ডিগ্রির ছাত্রছাত্রীদের নিয়ে একটা ব্যাচ করার কারণে আমাদের রুটিনে একটু ব্যত্যয় ঘটেছে। এ কারণে একটা ব্যাচকে একটু বঞ্চিত করা হচ্ছে, আগের সপ্তাহে ক্লাস করানো হয়নি। তো তোমরা কেউ কিছু মনে করো না, এই সপ্তাহে তোমাদের আবার রুটিন দিয়ে ক্লাস করানো হবে। জবের জন্য যারা বেসিক টু অ্যাডভান্সড ব্যাচে আছো তাদের 7টা ক্লাস হয়েছে। তোমাদের ব্যাচটা আসলে ক্লাস হচ্ছে না ঠিক মতো। আমি তোমাদের এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ আবার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো তোমরা মাইন্ড করো না, একটা সপ্তাহ তোমাদের একটু এলোমেলো হলো, সামনের সপ্তাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর বাকি ব্যাচগুলোতে ওকে, দুটো ব্যাচে শুধু একটু তোমার অসঙ্গতি হয়েছে, বাট বাকি ব্যাচগুলো ঠিক আছে। কেমন? আচ্ছা, যারা যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হও নাই, নিশ্চিতভাবে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। টার্গেট ব্যাচে মাত্র 7টা ক্লাস হয়েছে। ব্যাচে ভর্তি হওয়ার জন্য 01 একটু বিজ্ঞাপন দেই, সেটা হচ্ছে 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো, বলো যে ব্যাচে ভর্তি হতে চাই অথবা সাজেশনস নিতে চাই। যারা এখনো সংগ্রহ করনি, কেননা পরীক্ষা খুবই সন্নিকটে, আমি 2 দিন ফ্রি ক্লাস করাবো, হচ্ছে তোমার শুক্র এবং সোমবার, শুধু প্যাসেজ গুলো পড়াবো ফ্রি ক্লাসে, যেখানে আমার ব্যাচের স্টুডেন্ট সহ অন্যান্য বাইরের স্টুডেন্টও করতে পারবে, অসুবিধা নেই। যারা ভর্তি হতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। থ্যাংক ইউ। বুঝি নাই, একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যখন তুমি প্রশ্নের উত্তর করবা, প্রশ্নটা যখন ডু ডাজ ডিড দিয়ে থাকবে, কি দিয়ে থাকবে? ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করবা উত্তরটা। তো ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করে যদি মনে করো দেখো সামনে মানে ডু দিয়ে হয়েছে, ডু হইলে কোনো পরিবর্তন নাই, ডাজ হইলে মূল ভার্বের সাথে এস বাইস দিতে হবে, আর যদি ডিড থাকে তাহলে পাস্ট টেন্স দিতে হবে। যেমন এখানে বুঝিয়েছিলাম, দেখো এইটা ডু দিয়ে শুরু হয়েছিল, ডু দিয়ে আছে প্রশ্নটা, তাহলে ডুর পর থেকে উত্তরটা লিখতে হয়। তো ডুর পর থেকে যা আছে আমি সবটুকু লিখলাম, উই গেট রিড অফ দিস প্রবলেম, লিখছি তো। তারপর উত্তরটা প্যাসেজ থেকে বসাই দিলাম। এটা গেল 1 নম্বরের কথা। 2 নম্বরটা দেখো কি আছে, হাউ ডাজ গ্লোবালাইজেশন হেল্প ক্যাপিটালিজম, কিভাবে গ্লোবালাইজেশন ক্যাপিটালিজমকে হেল্প করে। এটা কি দিয়ে আছে প্রশ্নটা বলতো? ডাজ দিয়ে আছে, তাহলে ডাজের পর থেকে লেখা শুরু করবা। গ্লোবালাইজেশন হেল্প না বলে ওই যে ডাজের জন্য এস বাই এস দিবা, বলবা গ্লোবালাইজেশন হেল্পস ক্যাপিটালিজম, তারপর উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে লাগবা। তারপরের প্রশ্নটা দেখো কি দিয়ে আছে, এটা হচ্ছে ডিড দিয়া, তাহলে ডিড দিয়ে থাকলে ডিড এর পর থেকে লেখা শুরু করবা। ক্যাপিটালিজম ডেভেলপ না বলে ডেভেলপড মানে পাস্ট টেন্স ইডি দিবা, তাহলে তারপর উত্তরটা বসাই দিবা। কেমন? তো আমি তোমাদেরকে চেক করছি একটা দিয়া, তোমরা অনেকেই অ্যান্সার করতে পেরেছো। হাউ ডাজ হ্যাপিনেস এনশিওর মেন্টাল পিচ, কিভাবে সুখ আমাদের মানসিক প্রশান্তি প্রদান করে, কিভাবে প্রশান্তি মানে আমাদের মানসিক প্রশান্তি নিশ্চিত করে। কেননা সুখ আমাদেরকে
সততা প্রদান করে, মানে সততার থেকেই তো সুখটা আসে। মানে যতই তুমি টাকা ইনকাম করো না কেন, তার ভিতরে যদি অসততা থাকে, তাই সেখানে কোনো সুখ থাকে না, শান্তি থাকে না। মূলত সুখ আমাদের মেন্টাল পিস দেয়, সততা দ্বারা আমাদেরকে আশীর্বাদ প্রাপ্ত করে। এই যে কথাগুলো বা এই তথ্যগুলো, এটা প্যাসেজে আছে। তোমার দায়িত্ব কি? তোমাকে প্রশ্নটা সাজাতে হবে। সাজানোর জন্য তোমার ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন থাকলে ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করতে হয়। এখানে ডাজ দিয়ে আছে, তো ডাজের পর থেকে উত্তরটা সাজাবে। ডাজের পর থেকে লেখা শুরু করতে হবে। কি লিখতে হবে? হ্যাপিনেস ensures mental peace, সুখ আমাদের মানসিক শান্তি প্রদান করে। কিভাবে প্রদান করে? প্যাসেজ থেকে আমরা উত্তরটা খুঁজে এখানে লিখে দেব। এবার কি তোমরা বুঝতে পেরেছো? স্যার জবের জন্য ক্লাস করান? হ্যাঁ, জবের জন্য ব্যাচ আছে একটা, চাকরির প্রার্থীদের জন্য। এই সপ্তাহে ওদের ক্লাস ঠিক মতো করানো হচ্ছে না, আমি আসলে খুবই সরি। সব আবার সামনের সপ্তাহে করানো হবে। তোমরা এটা এটা নিশ্চয়ই উত্তরটা সবাই করতে পেরেছো। এবার একটু আমি আরেকটা প্রশ্ন দিই, দেখো এইটা পারো কিনা। আচ্ছা, যেমন আচ্ছা, হোয়াই ডিড ডক্টর ইউনুস আচ্ছা think microcredit, why did Dr. Yunus think microcredit to be আচ্ছা dreamy project? দেখো এইটা প্যাসেজের ধরো একটা প্রশ্ন, দেখো তো এটা আমরা কিভাবে উত্তরটা সাজাবো, তোমরা একটু চেষ্টা করো। কিভাবে ডক্টর, মানে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস বা প্রফেসর ইউনুস থিঙ্ক মাইক্রোক্রেডিট টু বি আ ড্রিমি প্রজেক্ট, মানে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মাইক্রোক্রেডিট প্রোগ্রাম বা মাইক্রোক্রেডিট সিস্টেমটাকে, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাটাকে তিনি কিভাবে একটি মানে স্বপ্নিল প্রজেক্ট বা স্বপ্নিল প্রকল্প হিসেবে ধরেছিলেন। কারণ বাংলাদেশের মানুষ যারা একটু মানে দরিদ্র শ্রেণীর, তারা বড় বড় ব্যাংক থেকে লোন পান না, তো তাদেরকে অল্প ও টাকা লোন বিনা শর্তে মানে মানে সহজ শর্তে দেওয়ার একটা প্রজেক্ট তিনি চালু করেছিলেন। তো কেন তিনি এটা অনুভব করেছিলেন যে গরিবদেরকে অল্প কিছু টাকা দিলে তারা তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে, এর জন্য তিনি মূলত নোবেল প্রাইজটা পেয়েছিলেন। তো এই একটা প্যাসেজ ধরো, এটা এই প্যাসেজের তোমরা কিভাবে উত্তরটা করবা। এখন এই প্রশ্নটা কিভাবে উত্তরটা করবা, মানে ডিড দিয়ে আছে, তাহলে তোমার কাজ হচ্ছে ডিডের পর থেকে লেখা শুরু করা। তো দেখো তো তোমার ধরতে পারছো কিনা, উত্তরটা করো সবাই। আচ্ছা, তোমরা অনেকেই বলেছো থিঙ্ক বলা যাবে না ভাইয়া, থট বলতে হবে। থিঙ্ক হচ্ছে, থিঙ্ক এর পাস্ট টেন্স হচ্ছে থট। আচ্ছা, ডক্টর ইউনুস থট, রাইট, থট হবে, থিঙ্কড না, থট। থ্যাংক ইউ, অনেকে উত্তর করতে পেরেছো, তার মানে আমি বুঝাতে পারছি বা তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ। আচ্ছা, গুড, প্লাস থ্যাংক ইউ সবাইকে। তাহলে ডিড এর পর থেকে আমাদের লেখাটা শুরু করতে হচ্ছে। উত্তরটা এভাবে আসবে যে ডক্টর ইউনুস থিঙ্ক না বলে থট। আচ্ছা, থট মাইক্রোক্রেডিট টু বি আ ড্রিমি প্রজেক্ট। তিনি এটাকে একটি ড্রিমি প্রজেক্ট বলে মনে করেছিলেন। কেন মনে করেছিলেন? আমরা এটা যেহেতু একটা কারণ, বিকজ দিয়ে উত্তরটা করব, প্যাসেজ থেকে আমরা করব। আমরা যখন প্যাসেজ প্র্যাকটিস করব তখন আমরা এগুলো আরো ভালো করে বুঝতে পারবো। তো আপাতত শুধু সূত্রটা বোঝাচ্ছি, তখন আমরা উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখে দেব। ডিড আছে, তো ডিড থাকার কারণে আমরা থট লিখবো, থিঙ্ক লিখবো না। তোমরা অনেকে থিঙ্ক লিখেছো, তো থিঙ্ক যারা লিখেছো তারা থট লেখো। থিঙ্ক হবে না, এটা থট হবে। কেমন? থট হবে, থিঙ্ক হবে না, এটা হচ্ছে থট হবে, থট। আচ্ছা, হ্যাঁ, এবার তোমরা অনেকে ধরতে পেরেছো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ডক্টর ইউনুস থট মাইক্রো ক্রেডিট টু বি এ ড্রিমি প্রজেক্ট। থ্যাংক ইউ। তাহলে দ্বিতীয় ব্যাপারটা বুঝতে পারছো। রুল নম্বর 1টা আশা করি ধরতে পেরেছো। যদি প্রশ্নটি ডুডাস ডিড দিয়ে করা হয়, তবে উক্ত ডুডাস ডিড এর পর থেকে লেখা শুরু করো, এবং ডাস থাকলে মূল ভাবের সাথে এস বাই এস দাও, আর ডিড থাকলে ভি2 করো। তো 1 নম্বর সূত্র আশা করি শেষ।
2 নম্বর সূত্রে যাই। দেখো সবাই, 2 নম্বর থট কেন হলো? থট কেন হলো? ডিডের কারণে থট হলো। ডিড রয়েছে তার জন্য থিঙ্ক থেকে পাস্ট টেন্স থট হবে। কারণ আমি তোমাদেরকে এখানে দেখাইছি যে দেখো যে তোমার বলেছি যে ডিড থাকলে ভি2 দাও, মানে থিঙ্কের ভি2 হচ্ছে থট। রুল নাম্বার 2 তে চলে যাচ্ছে। প্রশ্নটি ডু ডাজ ডিড না দিয়ে অন্য কোনো অপারেটর বা অক্সিলারি ভার্ব দিয়ে, যেমন অক্সিলারি ভার্ব গুলো মানে একটু আগে যে বাক্যটা করেছি ওটা শুরু হয়েছিল ডু ডাজ ডিড দিয়ে, রাইট? ডু ডাজ ডিড থাকলে ডু ডাজ ডিড এর পর থেকে আমরা লেখা শুরু করি, এটাই নিয়ম। রুল নাম্বার 2 তে এসে যে কাজটা করছি আমরা সেটা হচ্ছে বাক্যটি বা প্রশ্নটি ডু ডাজ ডিড দিয়ে না করে যদি অন্য কোনো অপারেটর, যেমন মনে করো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড দিয়া যদি থাকে, তাহলে সিস্টেমটা হচ্ছে তোমাকে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। ওই বাক্য থেকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এই যে অপারেটর মানে অক্সিলারি ভার্ব এইগুলো বসাতে হবে। তারপরে বাকি যে অংশটুকু থাকে সেটুকু বসাতে হবে। শেষে প্রশ্নটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো প্রশ্ন, একটা উদাহরণ খেয়াল করি। হাউ ক্যান উই মেক দ্য রাইট চয়েসেস টু গো অ্যাহেড? সামনে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে আমরা সঠিক সিদ্ধান্তটি গঠন করতে পারি? এই বাক্যটা ডু ডাজ ডিড দিয়ে হয়নি। যদি ডু ডাজ ডিড দিয়ে হতো আমরা ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করতাম, কিন্তু এটা হয়েছে ক্যান দিয়া। তো সেক্ষেত্রে আগে আমাকে এই বাক্যের সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট আমি কোথায় পাবো? সাবজেক্টটা এই যে মানে অপারেটর, মানে যে তোমার এই যে অক্সিলারি ভার্ব গুলো আছে এগুলোকে আমরা অপারেটর বা অক্সিলারি ভার্ব বলি। তো এই অক্সিলারি ভার্ব গুলোর পরেই সাবজেক্টটা থাকে। কে থাকে বলতো? উই। তাহলে উইটা আমি প্রথমে লিখবো, সাবজেক্ট লেখা শেষ। এরপর আমি অপারেটরটা লিখবো। অপারেটরকে ওই যে তোমার এই যে সাবজেক্টের আগে যে আছে কে, ক্যান, আচ্ছা ক্যানটা আমি বসাই দিলাম, হয়ে গেল। এরপরে আমাকে বাকি অংশ বসাতে হবে। বাকি অংশটা হলো কি বলতো? মেক দ্য রাইট চয়েসেস টু গো অ্যাহেড, এটা আমি লিখে দেবো। মেক দ্য রাইট চয়েসেস টু গো অ্যাহেড, এটা লিখে দিয়ে তারপর আমি উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে বের করব। কেমন? বুঝতে হয়তো একটু অসুবিধা হলো। আগে সাবজেক্ট হচ্ছে উই, তারপরে অক্সিলারি ক্যান, তারপর বাকি অংশটা হচ্ছে মেক দ্য রাইট চয়েসেস টু গো অ্যাহেড, তারপর প্রশ্ন মানে উত্তরটি খুঁজে বের করবা। তোমাকে যদি একটি প্রশ্ন আমি এখানে বলি, যেমন আচ্ছা, হোয়াই শুড উই রিডিউস the emission of greenhouse gases? এই প্রশ্নটির আমরা কিভাবে উত্তর সাজাবো বলো তো দেখি। রমি আক্তার মৌ বলেছো অ্যান্সার কিভাবে বের করবো? আমরা প্যাসেজটা পড়ে অ্যান্সার বের করবো, আমি তোমাদের আপকামিং ক্লাসগুলোতে সেটা দেখাই দেবো। আচ্ছা, নাসরুল্লাহ ক্লাসে আছো, থ্যাংক ইউ। নাসরুল্লাহ আছি আলহামদুলিল্লাহ, আশা করি নাসরুল্লাহ ভালো আছে। নাসরুল্লাহ আমার একজন প্রিয় ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এখন। ধন্যবাদ নাসরুল্লাহ ক্লাসে কমেন্ট করার জন্য এবং পার্টিসিপেট করার জন্য। তো এটা একটু করো সবাই। দেখো এইটার কিভাবে আমরা এটার অ্যান্সারটা করতে পারি, বা এটার অ্যান্সারটা কিভাবে আমরা অর্গানাইজ করতে পারি। আচ্ছা, জাকিয়া সুলতানা, তুমি হচ্ছে শুটটাকে মিস করে ফেলেছো। প্রতীক্ষা অবশ্য ঠিক করেছো, আনিকা ঠিক করেছো, শরীফা বিনতে আলীও ঠিক করেছো। আচ্ছা আচ্ছা, দেখো হ্যাঁ হয়েছে তোমাদের। উই শুড
প্লাস বাকিটা রাইট। স্যার ব্যাচে ক্লাস করতে গেলে কি করতে হবে? ব্যাচে ক্লাস করতে গেলে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS দাও, ব্যাচে ভর্তি হয়ে যাও। 7টি ক্লাস হয়েছে মাত্র, সেই ক্লাসগুলো সবই আছে, রেকর্ড করা সেখানে আছে। তো অষ্টম লাইভ ক্লাসে যোগ করতে হলে আগামীকাল থেকে ক্লাস করতে পারো। এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে ভর্তি হয়ে যাও দ্রুত। তোমরা উত্তর অনেকেই করেছো, আমি উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি, তাহলে খেয়াল করো সবাই কি বলেছে। Why should we reduce the emission of greenhouse gases? গ্রিনহাউস গ্যাসেসটা লিখে নেই, যাই হোক গ্যাসেস। তাহলে উত্তরটা করার সময় আমাকে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে উই, তারপরে অক্সিলারি ভার্বটা শুড, উই শুড, তারপর বাকি অংশ হচ্ছে কি বলো, রিডিউস দ্য ইমিশন অফ গ্রিনহাউস গ্যাসেস। আচ্ছা, উই শুড রিডিউস দ্য ইমিশন অফ গ্রিনহাউস গ্যাসেস। আমরা গ্রিনহাউস গ্যাসের মানে ইমিশনটাকে আমাদের কমানো উচিত। এখন এই যে হোয়াই দিয়ে প্রশ্ন করছে, নিশ্চয়ই একটা কারণ বা একটা উদ্দেশ্য চাচ্ছে। সেই কারণটা বা উদ্দেশ্যটা তুমি উত্তরটা প্যাসেজে পাবা, প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে, এটুকু তোমার কাজ। উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে বসাই দেবা যে আমরা কেন এই গ্রিনহাউস গ্যাস ইমিশনকে রিডিউস করব, সেটা হচ্ছে পরিবেশকে বাঁচানোর জন্য, গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য। 2 নম্বর সূত্রটা আশা করি বুঝতে পেরেছো। আরো একটি উদাহরণ ছিল, যেমন ধরো আরো কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। 2 নম্বর উদাহরণটা দেখো কি বলেছে। How can we meet challenges and overcome obstacle to progress? কিভাবে আমরা হচ্ছে তোমার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এবং আমাদের অবস্টাইকেল গুলোকে মানে বাধাগুলোকে অতিক্রম করতে পারি কিভাবে? তাহলে আগে সাবজেক্টটা নিব উই, তারপরে বাম পাশ প্লাস ডান পাশ, শেষ। দেখো সাবজেক্টটা নিলাম উই, তারপরে ক্যান অক্সিলারি, তারপর ডান পাশে যা আছে। মিট চ্যালেঞ্জেস এন্ড ওভারকাম অবস্টাইকলস টু প্রোগ্রেস কিভাবে? প্যাসেজে উত্তরটা রয়েছে, উত্তরটা ধরো বাই এডুকেশন, শিক্ষার দ্বারা। ওটা প্যাসেজে আমরা উত্তরটা পাবো যে বাই এডুকেশন, শিক্ষার দ্বারা আমরা আমাদের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারি এবং আমাদের বাধাগুলোকে অতিক্রম করতে পারি, উন্নয়নের পথে আমাদের যে বাধাগুলো রয়েছে। কেমন? আচ্ছা, তারপর কি আছে দেখো, সি নম্বর। হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইট? তোমার হচ্ছে কেন শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়? এখানে আগে সাবজেক্ট খুঁজে বের করো। সাবজেক্ট হচ্ছে এডুকেশন, বসালাম। বাম পাশে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ বসালাম। তারপরে বাকি অংশ কি রয়েছে, কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা। এটুকু লেখার পরে আমি উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে বের করব। তো আমি উত্তর খুঁজে বের করে এটুকু লিখছি আর কি প্যাসেজ থেকে, ধরো বিকজ ইট রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। কারণ শিক্ষা কি করে? অজ্ঞতার অন্ধকারকে দূর করে। আশা করি প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর করার দ্বিতীয় সূত্রটি তোমরা বুঝতে পেরেছো। রুল 3, আচ্ছা, অনেকে বলছো এখন তো ইজি লাগে, আমরা তোমার হচ্ছে তোমার কি বলে যে এখন তো ইজি লাগছে, প্যাচে যে তোমরা আমার পরীক্ষায় পারবা কিনা এটা একটা ভয় লাগছে, তাই তো? আমি তোমাদের এখনই পরীক্ষা নেব, এই সূত্রগুলো পড়াইলেই তারপর আমি তোমাকে এখনই পরীক্ষা নেব, কেমন? এখনই তুমি পরীক্ষা দিবা, দেখি পরীক্ষা পারো কিনা। রুল নম্বর 3, টোটাল 5টা সূত্র আছে, আমি 5টা সূত্র পড়াই তোমাদেরকে এখনই পরীক্ষা নেব। হোয়াট বা হুইচ এরপর যদি অ্যামিজার ওয়াজয়ার থাকে তবে শেষ পর্যন্ত মানে তবে অ্যামিজার ওয়াজয়ারের পর থেকে লেখা শুরু করো এবং শেষ পর্যন্ত লেখো। তারপর অ্যামিজার ওয়াজয়ার লিখে উত্তরটি সাজাও। আমি একটা উদাহরণ দেই, যেমন হোয়াট, এখানে একটা বল দেখো, হোয়াট ইজ দ্য মেইন কালপ্রিট, হোয়াট ইজ দ্য মেইন কালপ্রিট বানাটা হয়েছে কিনা, CULPRIT, কালপ্রিট। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ
ডিফরেস্টেশন। হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ডিফরেস্টেশন? পাঁচটি সূত্র করবো আমরা। আচ্ছা, পাঁচটি সূত্র করি। আচ্ছা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ডিফরেস্টেশন। যদি হোয়াট এর পর বা হুইচ এর পর অ্যামিজার ওয়াজওয়ার থাকে, তাহলে অ্যামিজার ওয়াজওয়ারের পর থেকে লেখা শুরু করো। ইজের পর থেকে শেষ পর্যন্ত লেখা শুরু করবা, এখান থেকে শেষ পর্যন্ত লিখবা। আচ্ছা ফাইন, এবং শেষ পর্যন্ত লেখো। আচ্ছা লিখলাম। তারপর অ্যামিজার ওয়াজওয়ার লিখে উত্তরটি সাজাও, মানে এই শেষ পর্যন্ত লিখে তারপর ইজটা লিখবা। তাহলে উত্তরটা কি আসবে? দি মেইন কজ অফ ডিফরেস্টেশন ইজ। ডিফরেস্টেশনের মূল কারণটা হলো কি, প্যাসেজ থেকে খুঁজে বের করে আনো। সে উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে বের করে আনো। ডিফরেস্টেশনের মূল কারণটা হচ্ছে কি বলতো? ডিফরেস্টেশনের মূল কারণটা হচ্ছে তোমার তোমার কি বলে মূল কারণ, যেটা কারণ তো মূল কারণ অনেকই আছে। এটা হচ্ছে আমাদের যে তোমার যে লোভ মানুষের, কুইক মানির জন্য যে আকাঙ্ক্ষা, সেটা তথ্যটি প্যাসেজ থেকে পাবে, প্যাসেজ থেকে লিখবে, কিন্তু আমি সিস্টেমটা তোমাদেরকে শিখাই দিচ্ছি। আরেকটি প্রশ্ন তোমাদেরকে করি, দেখি এইটা তোমরা পারো কিনা। এটার উত্তরটা বলো, এটার উত্তর করো তো দেখি। আচ্ছা, হুইচ ইজ দ্য মেইন টাস্ক দ্যাট মেক্স আস think about morality? এটা দেখো, এটার উত্তরটা সাজাও তো দেখি, কারা কারা করছো ক্লাস। আচ্ছা, এই তো তোমরা ধরতে পেরেছো। অনেকে মনোযোগ দিয়ে ক্লাস করছো। যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো একটু খেয়াল করো, তোমরা কমেন্ট করো, অসংলগ্ন কমেন্ট একটু পরে করো, আপাতত একটু ক্লাসের দিকে সবাই ফোকাস করো, কেমন? আমরা যখন কমেন্টের কথা বলবো তখন আমরা কমেন্টের দিকে যাব। আমি বই থেকে এই সূত্রগুলো আছে সব বুঝাই দিচ্ছি, দেখো একটু কষ্ট হলেও বুঝে নাও। তারপরে তোমার প্যাসেজটা পড়তে খুব মজা লাগবে। আচ্ছা দেখো, বই থেকে বুঝে নাও, তাহলে তোমার পরে মজা লাগবে করতে এগুলো। থ্যাংক ইউ, অনেকে বুঝতে পেরেছো, কমেন্ট করে ফেলেছো। হ্যাঁ, প্রতীক্ষা, জাকিয়া সুলতানা টিয়া, বিথি রানী, তারপর হচ্ছে শতাব্দী দত্ত, রমি আক্তার মৌ, নাসরিন জান্নাত, সঞ্জয় রায়, আবিরা ইসলাম ঋতু, হিমু ইসলাম সহ সবাই কমেন্ট করেছো। আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এটার উত্তরটা এভাবে লিখবো, দি মেইন টাস্ক, প্রধান কাজ, দ্যাট মেক্স আস থিঙ্ক অ্যাবাউট মোরালিটি, আমাদের নৈতিকতা সম্পর্কে যে কাজটি ভাবিয়ে তোলে, ইজ, সেটা হলো, আমরা প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে বের করে লিখবো। তিনটি সূত্র শেষ। 4 নম্বর সূত্র কি বলেছে? যদি হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ, হোয়াট ইজ দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে উত্তরটি হবে বিষয় মিন্স দিয়ে। কিরকম বিষয় মিন্স দিয়ে? ব্যাপারটা বোঝাই নাই, মানে ব্যাপারটা বোঝো নাই তোমরা, কারণ আমি বুঝাই নাই তাই বোঝো নাই, একটু বুঝাই, খেয়াল করো। প্রশ্ন করা হলো, হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল? ডিজিটাল বলতে তুমি কি বোঝো, এরকম একটা প্রশ্ন তোমাকে করা হলো। হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল, ধরো এরকম একটা প্রশ্ন তোমাকে করা হলো। এখন তুমি হয়তো পরীক্ষার প্রশ্ন উত্তর করবা, আই মিন বাই ডিজিটাল দ্যাট। এইটা আমরা করি নর্মালি, এভাবে করলে হবে না, মানে হবে না বলছে মানসম্মত হবে না।
এভাবে কেউ প্রশ্ন উত্তর করবা না। যদি হোয়াট ডু ইউ মিন বাই দিয়ে থাকে, হোয়াট ডু ইউ মিন বাই তোমাকে একটা জিনিস সংজ্ঞা চাচ্ছে। এখন কার সংখ্যা চাচ্ছে সেটা বুঝতে হবে। এখানে কার সংখ্যাটা চেয়েছে বলো তো? হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন বাই ডিজিটাল? ডিজিটাল বলতে তুমি কি বোঝো, মানে ডিজিটাল কাকে বলে? তার মানে ডিজিটালের সংখ্যাটা চাচ্ছে। তাহলে যার সংখ্যাটা চাচ্ছে তাকে প্রথম লিখবা। ধরো সংখ্যা কার সংখ্যাটা চাচ্ছে? ডিজিটালের সংখ্যাটা চাচ্ছে, তাহলে প্রথমে ডিজিটাল লিখবা। প্রথমে ডিজিটাল লিখে তারপর কি লিখতে বলছি? বিষয় মেন্স, মানে ডিজিটাল মেন্স প্লাস উত্তরটি। বুঝাতে পারলাম কিনা? উত্তরে যদি কোনো সংজ্ঞা জানতে চাওয়া হয় তাহলে ওই বিষয় মেন্স দিয়ে লাগবা। ডিজিটাল মেন্স, ডিজিটাল বলতে বোঝায়। যদি প্রশ্ন করে যে হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, শিক্ষা বলতে তুমি কি বোঝো, উত্তরটা এভাবে হবে এডুকেশন মেন্স শিক্ষা বলতে বোঝায়। কেমন? যদি প্রশ্নটা করে যে হোয়াট ডু ইউ মিন বাই পেট্রিয়টিজম, দেশপ্রেম বলতে তুমি কি বোঝো, তুমি উত্তরটা এভাবে শুরু করবা পেট্রিয়টিজম মেন্স প্লাস উত্তরটা তারপর প্যাসেজে খুঁজে বের করে আনবা। যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই ট্রুথফুলনেস, সত্যবাদিতা বলতে তুমি কি বোঝো, কখনই উত্তর এভাবে করবে না যে আই মিন বাই ট্রুথফুলনেস দ্যাট, না, এটা করবে না। কোনটা করবে? ট্রুথফুলনেস মেন্স। কেমন? তাহলে আমাদের বিষয় বা কোনো কিছু সংজ্ঞা জানতে চাইলে আমরা বিষয় মিন্স দিয়ে উত্তরটা করব। সে সংজ্ঞাটা হোয়াট ডু ইউ মিন বাই দিয়ে বলতে পারে, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিয়ে বলতে পারে। যেমন এরকম একটি প্রশ্ন করলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ, থিঙ্ক অফ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ফেসিজম। ফেসিজম বলতে তুমি কি মনে করো বা ফেসিজম বলতে তুমি কি বোঝো? স্বৈরাচার বলতে কি তুমি, মানে স্বৈরাচারী বলতে তুমি কি বোঝো? তো ফেসিজম সম্পর্কে একটা, অবশ্যই যেহেতু প্যাসেজ দিয়েছে ফেসিজম সম্পর্কে, নিশ্চয়ই তোমার এই ফেসিজমের সংজ্ঞাটা প্যাসেজে আছে। তো তোমাকে কিভাবে উপস্থাপনটা করতে হবে? তুমি এই বিষয় মিন্স দিয়ে উত্তরটা করবা, বলবো ফেসিজম মিন্স। হ্যাঁ, প্যাসেজের উত্তরটা অবশ্যই পাবা। হয়তো এরকম লেখা থাকবে যে ফেসিজম মিন্স দ্য এক্সারসাইজ অফ পাওয়ার ইললিগালি, অর্থাৎ অনৈতিকভাবে কারো ক্ষমতাকে অপব্যবহার করা, এটাকে ফেসিজম বলা হয়ে থাকে। তো এইভাবে উত্তরটা প্যাসেজে লিখবা যে ফেসিজম মিন্স। ধরো তোমাকে প্রশ্ন করলো যে হোয়াট ডু ইউ মিন বাই কম্পিউটার, কম্পিউটার বলতে তুমি কি বোঝো, তুমি উত্তরটা সাজাবা কম্পিউটার মিন্স। শেষ। ক্লিয়ার কিনা তোমাদের? বিষয়টা কি ক্লিয়ার? দেখো তো বিষয়টা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে একটু আমাকে ক্লিয়ার লিখে কমেন্ট করে জানাই দাও, আমি নেক্সট লিখলেও পারো, নেক্সট লিখলেও আমরা সামনে চলে যেতে পারি। ক্লিয়ার বা নেক্সট হলে আমরা সামনে চলে যেতে পারি। তোমরা আমাকে একটু কমেন্টে জানাই দিতে পারো যে স্যার হয়ে গেছে, আপনি সামনে যান। যারা এখনো পর্যন্ত শেয়ার করো নাই, শেয়ারটা ডান দাও। আরেকবার বুঝান মোসাম্মদ হাফিজা। মোসাম্মদ হাফিজা কোনো সংজ্ঞা জানতে চাইলে, যে বিষয়টির সংজ্ঞা জানতে চাইবে সেই বিষয়টা লিখে তারপরে মিন্স দিয়ে উত্তর করবে। যদি জানতে চায় যে হোয়াট ডু ইউ মিন বাই কম্পিউটার, তাহলে উত্তরটা করবে কম্পিউটার মিন্স, তারপর উত্তরটা প্যাসেজ থেকে লিখবে। যদি প্রশ্ন থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশন, তাহলে লিখবে যে এডুকেশন মিন্স। এই হচ্ছে কথা। হোয়াট ইজ ডাই, এক্সাম্পল কি বলছে, হোয়াট ইজ ডাই, তো ডাই মিন্স এরকম হোয়াট ইজ দিয়ে। আচ্ছা, হোয়াট ইজ, যদি প্রশ্ন থাকে এরকম যে হোয়াট ইজ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন কি, তাহলে তুমি উত্তরটা করতে পারো গ্লোবালাইজেশন মিন্স, গ্লোবালাইজেশন বলতে বোঝায় কি, বোঝায় উত্তরটা প্যাসেজে খুঁজে বের করো। উত্তরে লেখা থাকবে প্যাসেজে গ্লোবালাইজেশন মিন্স দ্য এক্সপ্যান্ডিং অফ ট্রেড অ্যান্ড কমার্স ক্রিয়েটিং বর্ডারলেস মার্কেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। গ্লোবালাইজেশন হচ্ছে প্রান্তহীন বাজার সৃষ্টির মাধ্যমে সারা পৃথিবীতে একটা মার্কেট সৃষ্টি করা। প্যাসেজে লেখা থাকবে, সেটা দেখে দেখে লিখবা। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। তারপরে আমরা 5 নম্বর সূত্রে যাই। 5 নম্বর সূত্রে কি বলেছে, এটা জরুরি কথা। ডব্লিউএইচ যদি সাবজেক্ট হিসেবে কাজ করে,
তবে কেবলমাত্র উক্ত ডব্লিউএস স্থানেই উত্তরটি বসাতে হয়। অর্থাৎ ডব্লিউএস এর স্থানে যদি তোমাকে কোনো কোশ্চেন করে তাহলে ডব্লিউএস এর স্থানেই তোমাকে উত্তরটা বসাই দিতে হবে, আর কোনো কাজ তোমার নেই, আর সব বাকিটুকু বসাই দিতে হবে যেভাবে আছে তেমন। যেমন ধরো, হোয়াট ইজ দ্য মেইন কালপ্রিট অফ গ্রিন হাউস ইফেক্ট? গ্রিন হাউস ইফেক্টের মূল অপরাধী কে? তাহলে তুমি সাবজেক্টের জায়গায় যদি উত্তর বসাতে চাও, ডব্লিউএসটা সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে এখানে শুধু উত্তরটা বসাই দেবো, বাকিটুকু অপরিবর্তিত থাকবে। যেমন কার্বন ডাই অক্সাইড ইজ দ্য মেইন কালপ্রিট অফ গ্রিন হাউস ইফেক্ট। অথবা হু কল্ড ইউ ইয়েস্টারডে? তোমার কে তোমাকে গতকাল ডেকেছিল? তাহলে কামাল কল্ড মি ইয়েস্টারডে। ধরো কামালের উত্তরটা আমি বললাম কল্ড। ও আচ্ছা, একটা কথা আছে, ইউর উপর প্রশ্ন থাকলে, মানে প্যাসেজের উত্তর করার সময় ইউ থাকলে সব সময় তোমরা তোমার হচ্ছে ইউ থাকলে, ইউ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তোমার আই বা উই বসাতে হয়। ইউ যদি অবজেক্ট আকারে থাকে, এটা নোট করে নাও, তাহলে তোমাকে মি বা আজ বসাতে হয়। এটা নোট করে নাও। এক কথা, সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসন বসাতে হয় উত্তরে। এটা নোট করে নাও, এটা যারা জানো না তারা নোট করে নাও। হ্যাঁ, 5 নম্বর আর 3 নম্বর একই রকম, দুইভাবে উত্তর করা যায়। দেখো, আই যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তোমাকে বসাতে হবে, ইউ যদি সাবজেক্ট হিসেবে থাকে আই বা উই, মানে উল্টো। ডব্লিউএস কোশ্চেন করার সময় আই বা উই থাকলে ইউ বসে, আর এটা হচ্ছে উল্টো, ইউ থাকলে কি বসে? আই বা উই বসে। তোমাদের মনে আছে কিনা? ডব্লিউএস করাইছিলাম তোমাদের, তো সেখানে সূত্রগুলো বলেছিলাম। তো এখানে ইউ বলেছে। আচ্ছা, এইটার উত্তরটা আমাকে বলো তো, তাহলে আমাদের আজকে শেষ, মানে মানে তোমার সূত্রগুলো শেষ হয়ে যায়। এরপর আমি তোমাদেরকে এক্সারসাইজে নিয়ে যাব, প্যাসেজ থেকে তোমার প্রশ্নের উত্তর করতে পারো কিনা সেটা দেখার জন্য। তো ধরো এরকম একটা প্রশ্ন যে হু ইজ দ্য ফার্স্ট মার্টার ইন জুলাই মুভমেন্ট 2024? 2024-এর জুলাই আন্দোলনে কে প্রথম শহীদ হয়েছিল? তাহলে হুর জায়গায় শুধু উত্তরটা লিখবা। তোমরা লেখো তো উত্তরটা, কিভাবে পারবা তোমরা এটা? হ্যাঁ, ডব্লিউএস এর 7 নম্বর সূত্রের বিপরীত নিয়ম। রাইট, আরিফুল ইসলাম সাব্বির, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। এটার উত্তরটা করো তো, এটা কিভাবে উত্তরটা লিখবা? যে হু ইজ দ্য ফার্স্ট মার্টার ইন জুলাই মুভমেন্ট 2024? 2024 সালের জুলাই মুভমেন্টের প্রথম, হু ইজ দ্য ফার্স্ট মার্টার ইন জুলাই মুভমেন্ট 2024? 2024 সালের জুলাই মুভমেন্টে কে প্রথম শহীদ হয়েছিল? বলো, তা কে প্রথম শহীদ হয়েছিল? এটা কিভাবে উত্তরটা সাজাবা? না, জুলাই মুভমেন্ট ইজ বলবা না, এখানে তোমার হুর জায়গায় উত্তরটা বলবা। কে? শুধু সাবজেক্টের জায়গায় আমরা উত্তরটা বসাই দেবো, বাকি সব অপরিবর্তিত থাকবে। আবার তুমি ওই যে 3 নম্বর সূত্র যেভাবে বলেছে সেভাবেও করতে পারতা, অর্থাৎ ইজ এর পর থেকে শেষ পর্যন্ত লিখে ইজ লিখে উত্তরটা করতে পারতা, যে দ্য ফার্স্ট মার্টার ইন জুলাই মুভমেন্ট 2024 ইজ আবু সাইদ, অথবা হুর জায়গায় শুধু আবু সাইদ লিখে দিলেও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এই তো তোমরা পেরেছো। হ্যাঁ, তাহলে হুর জায়গায় শুধু আবু সাইদ লিখলেই হবে, যে আবু সাইদ ইজ দ্য ফার্স্ট মার্টার। আবু সাইদ হচ্ছে প্রথম শহীদ ইন জুলাই মুভমেন্ট তোমার 2024। কেমন? এটা আমরা উত্তরটা ফুল স্টপ দিয়ে লিখে দিতে পারি, মানে হুর জায়গা শুধু আবু সাইদটা লিখে দেবা। আবার কিন্তু ওই যে 3 নম্বর সূত্র অনুসারে উত্তর করলেও হয়, যে দ্য ফার্স্ট মার্টার ইন জুলাই মুভমেন্ট 2024 ইজ আবু সাইদ, সেটাও হয়। আচ্ছা, আমার ফেসবুক পেজে থাকবে, ইউটিউবে থাকবে, কোনো সমস্যা নেই, তোমরা পরেও দেখে নিতে পারবে। তাহলে আমরা প্যাসেজের প্রশ্নের উত্তর করার যে টেকনিকগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবার নিজেদেরকে একটু আমরা কি করি, আমরা কিছু তোমার প্র্যাকটিসে অবতীর্ণ করি। আচ্ছা, দুইটা প্রশ্ন আসে তো? আচ্ছা, দুইটা প্রশ্ন আসে, তোমরা দেখো তো। এই
প্রশ্নগুলো পারো কিনা। এই 3টা প্রশ্নের উত্তরটা কিভাবে হবে দেখো, কোন সূত্রের ভিতর পড়ছে এই 3টা প্রশ্ন। এটা হচ্ছে জুলাই মুভমেন্ট প্যাসেজ থেকে, এটা তোমাদের ক্লাস করাইছি আমি। In 2024, in July 2024, a significant student and public movement known as the July movement took place in Bangladesh. 2024 সালে একটি গুরুত্বপূর্ণ ছাত্র এবং জন আন্দোলন বা জনগণ অভ্যুত্থান known as the July movement, যেটা জুলাই মুভমেন্ট হিসেবে পরিচিত, took place in বাংলাদেশ, বাংলাদেশে সংগঠিত হয়েছিল। এই প্যাসেজটা তোমাদের পড়াইছি আমি। তো দেখো তো এইটার 3টা উত্তর আমরা পারি কিনা, 3টা উত্তর কিভাবে করা যেতে পারে, 3টা উত্তর কিভাবে করা যেতে পারে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো কি আছে। What was the July movement and how did it begin? এটা দুইটা প্রশ্ন এখানে করছে, একসাথে দুইটা প্রশ্ন। জুলাই মুভমেন্ট কি ছিল, এই যে দেখো হোয়াট ওয়াজ দ্য জুলাই মুভমেন্ট, তাহলে তুমি লিখবা কিভাবে এটা, দা জুলাই মুভমেন্ট ওয়াজ, আগে জুলাই মুভমেন্ট লিখে তারপর ওয়াজটা লিখবা। এখানে দুইটা প্রশ্ন, কিন্তু এইটা একটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন করছে, এন্ড দিয়ে দুইটা প্রশ্ন করছে। হোয়াট ওয়াজ দ্য জুলাই মুভমেন্ট, জুলাই মুভমেন্ট কি ছিল, তাহলে আগে লিখবা যে তোমার দা জুলাই মুভমেন্ট ওয়াজ, জুলাই মুভমেন্ট ছিল, তারপর প্যাসেজ থেকে উত্তরটা তোমরা লিখবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে কি দেখো, হাউ ডিড ইট বিগিন, এটা কিভাবে শুরু হয়েছিল। তাহলে তুমি দেখো ডিড আছে, ডিডের পর থেকে লেখা শুরু করো। ইট ইট বিগিনের পাস্ট টেন্স বিগান, এটা শুরু হয়েছিল। কিভাবে শুরু হয়েছিল, প্যাসেজ থেকে উত্তরটা আমরা খুঁজে বের করবো, যে প্রথমে কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, কোটা চেয়েছিল। হ্যাঁ, প্রথম প্যাসেজ এটাই আমি পড়াইছিলাম তোমাদেরকে, থ্যাংক ইউ, তোমাদের মনে আছে। ইট বিগিন, রূপা সাহা বিজ্ঞান লিখবা, বিগিন না, বিজ্ঞান। কেমন, শেয়ার কিন্তু একটু কম হয়ে গেছে, শেয়ার তোমরা করো নাই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, শেয়ার করলে ভালো হইতো, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে একটু ভালো হয় আর কি। আচ্ছা, ক্লাসটা আমরা 2 ঘন্টা করা, মানে 2 ঘন্টা করব। আচ্ছা, 2 ঘন্টা বা কমপক্ষে 1.5 ঘন্টা করব, 2 ঘন্টা না হোক, কমপক্ষে 1.5 ঘন্টা করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হয়েছে, তারপরের প্রশ্নটা, হোয়াট ইভেন্ট, কোন ঘটনা, লেড দ্য জুলাই মুভমেন্ট টু টার্ন ইনটু আ ফুল স্কেল আপরাইজিং, কোন ঘটনাটি জুলাই মুভমেন্টকে একটি বিরাট রকমের উত্থানে নিয়ে গিয়েছিল, কোন ঘটনাটি, কোন ঘটনাটি, যে আবু সাইদের মৃত্যু। আবু সাইদ যখন মারা গেল, বুকে হাত প্রসারিত করে যখন আবু সাইদ মারা গেল, তখন কিন্তু এই আন্দোলনটা বেশি বেগবান হয়েছিল। সর্বস্তরের মানুষ, ইভেন বিদেশিরাও কি করেছিল, এই আন্দোলনের সাথে সমর্থতা জানিয়েছিল, যে এভাবে ছাত্রদের মারা হয়েছে। তো সেটাকে মূলত প্রকাশ করার জন্য হোয়াট ইভেন্টের জায়গায় তুমি বলবা ওই যে দ্য কিলিং অফ আবু সাইদ, এইখানে শুধু মানে সাবজেক্টের জায়গায় 7 নম্বর সূত্র, মানে 5 নম্বর সূত্র, এই সাবজেক্টের জায়গায় শুধু উত্তরটা লিখে দিলে হয়ে যাবে। The killing of Abu Said led the July movement to turn into a full-scale uprising. তারপরের প্রশ্নটি, how did the July movement impact Bangladesh's political landscape? কিভাবে জুলাই মুভমেন্ট আমাদের কি বলে, যে কিভাবে জুলাই মুভমেন্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে প্রভাব বিস্তার করেছিল। তাহলে ডিডের পর থেকে লেখা শুরু করবে, দ্য জুলাই মুভমেন্ট ইম্প্যাক্ট থেকে ইম্প্যাক্টেড বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, কিভাবে, প্যাসেজ থেকে উত্তরটা লিখবো আমরা। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমি যাই একটা প্যাসেজ পড়াবো তোমাদের। আমি তোমাদেরকে 5টা প্যাসেজ পড়াইছি, আজকে 6 নম্বর 7 নম্বর প্যাসেজটা পড়বো। 6টা প্যাসেজ পড়াইছি, মেবি 5টা প্যাসেজ বোধহয় পড়াইছিলাম, 7 নম্বর প্যাসেজটা পড়বো, এটা গুরুত্বপূর্ণ। তো দেখো সবাই বই বের করো, এটা হচ্ছে পেজ নম্বর 10 নম্বর পেজ বের করো, 10 নম্বর পেজ আছে এটা।
এই প্যাসেজটা পড়াই ছুটি, কেমন? আচ্ছা, এগুলো আগে ক্লাস করাইছি, আমি ক্লাসগুলো দিয়ে দেবো তোমাদের, যারা গ্রুপে আছে আমি গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো আসো প্যাসেজটা পড়ি। প্যাসেজটা হ্যাপিনেস সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। এটা আসতেই পারে, এটা আগে আসতো, মানে আগের যুগে কমন আসতো তো প্যাসেজ, তখন এটা দিত। তো এটা ভালো একটা প্যাসেজ, আমরা পড়ি আসো। আচ্ছা, পেজ নাম্বার কত? 10 নম্বর পেজ কামাল, 10 নম্বর। শুরু করছি। হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্র্যাটিফিকেশন। সুখ হচ্ছে আত্মতৃপ্তি, তৃপ্তি এবং সন্তুষ্টির প্রতীক। হ্যাপিনেস লাইস, সুখ নিহিত থাকে। আচ্ছা দেখো, হ্যাপিনেস ইজ দ্য সিম্বল, অর্থগুলো লিখি। হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি বা আত্মতৃপ্তি। গ্র্যাটিফিকেশন মানে কৃতজ্ঞতা। এর বাংলা অর্থ নিচে দেওয়া আছে, তোমরা দেখো, বাংলা অর্থ মিলিয়ে মিলিয়ে পড়ো। হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্র্যাটিফিকেশন। সুখ হচ্ছে সন্তুষ্টি এবং মানে কৃতজ্ঞতার প্রতীক। হ্যাপিনেস লাইস, সুখ নিহিত থাকে, অ্যাট দ্য রুট অফ স্প্লেন্ডিড পারফরমেন্সেস। সুখ নিহিত থাকে সকল চমৎকার কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে সুখ নিহিত থাকে। হাউএভার, কিন্তু, এভরিবডি উইশেস টু বি হ্যাপি অন আর্থ। যাই হোক, অথবা মানে কিন্তু পৃথিবীতে সবাই সুখী হতে চায়। হ্যাপিনেস ইজ আ ভেরি রিলেটিভ ম্যাটার। রিলেটিভ মানে আপেক্ষিক। সুখ হচ্ছে খুবই আপেক্ষিক একটি বিষয়। হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মেন্টাল কন্ডিশন। সুখ হচ্ছে মানসিক অবস্থার একটি পরিস্থিতি। দ্যাট মেক্স এ ম্যান, যেটা একজন মানুষকে করে তোলে, স্যাটিসফাইড, সন্তুষ্ট, উইথ হিজ ইনকামস। সুখ হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে সন্তুষ্ট করে তোলে তার আয় নিয়ে, ফাইন্ডিংস, প্রাপ্তি নিয়ে, অ্যান্ড অ্যাক্টিভিটিস, তার কাজ নিয়ে তাকে সন্তুষ্ট করে তোলে। হাউএভার, কিন্তু, হ্যাপিনেস কান্ট বি পারসিভড, সুখ অর্জিত হতে পারে না, বাই অ্যাডাপ্টিং এনি কাইন্ড অফ ইললিগাল পলিসি। কোনো অনৈতিক পন্থা অবলম্বন করে সুখ অর্জিত হতে পারে না। দ্যাট ইজ, যে পন্থাগুলো হয় হার্মফুল টু আদার্স হ্যাপিনেস, অন্যের সুখের ক্ষেত্রে ক্ষতিকর, অন্যের সুখের ক্ষতিকর এমন কোন পন্থা অবলম্বন করলে মানুষ সুখ পায় না। তুমি কারো সুখ নষ্ট করে নিজে সুখ পাওয়ার চেষ্টা করবে, এটা হয় না, এটা ইম্পসিবল, অসম্ভব। দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, দ্যাট যে হ্যাপিনেস ইজ দ্য ভাইব্রেশন অফ আওয়ার হার্ট, সুখ হচ্ছে আমাদের হৃদয়ের কম্পন, সোল আত্মার কম্পন, অ্যান্ড মাইন্ড মনের কম্পন। দ্যাট অ্যাসিস্টস আস, যেটা আমাদেরকে সাহায্য করে, টু স্লিপ, ঘুমাতে। আর সাউন্ড স্লিপ, একটি সুন্দর ঘুম দিতে সাহায্য করে, উইথ রোমান্টিক ড্রিমস, রোমাঞ্চকর স্বপ্ন নিয়ে আমাদেরকে এই সুখী আমাদেরকে ঘুমানোর জন্য মানে অনুমতি প্রাপ্ত করে বা সাহায্য করে। ওয়ান সোল, কারো আত্মা বা প্রাণ, মেবি স্যাটিসফাইড, সন্তুষ্ট হতে পারে, উইথ হোয়াট হি হ্যাজ, একজন মানুষের যা আছে তাই নিয়ে এসে সন্তুষ্ট থাকতে পারে, অ্যান্ড হোয়াট হি গেটস, তার যা আছে তাই নিয়ে এসে সন্তুষ্ট থাকতে পারে। ইফ ওয়ান হ্যাঙ্কার্স, যদি কেউ লালায়িত হয় মানে হচ্ছে ছুটে বেড়ায়, আফটার মোর, যদি কেউ অধিক জিনিসের পিছনে ছুটে বেড়ায়, তাহলে দ্য অ্যাংজাইটি, দুশ্চিন্তা,
টু অ্যাচিভ মোর, অধিক অর্জনের দুশ্চিন্তা। ডিস্ট্রয়েস ওয়ানস পিস অফ মাইন্ড, কারণ মনের শান্তি নষ্ট করে দেয়। সাম পিপল অফ দ্য সোসাইটি, সমাজের কিছু মানুষ, আর এনফিয়াস, ঈর্ষান্বিত, অফ আদার্স ওয়েলথ, অন্যের সম্পদ দেখে ঈর্ষা করে। ওয়ান ক্যান এনজয়, একজন মানুষ তোমার হচ্ছে উপভোগ করতে পারে সেলফ সাফিসিয়েন্সি, আত্মপর্যাপ্ততা, বাই ইউটিলাইজিং হোয়াট ওয়ান হ্যাজ, তার যা আছে সেগুলো সদ্ব্যবহার করে। দি মোর ওয়ান গেটস, একজন মানুষ যতই পায়, দি মোর ওয়ান ওয়ান্টস, একজন মানুষ ততই চায়, বাট ওয়ান হ্যাজ টু ডেভেলপ দ্য মেন্টালিটি টু বি প্লিজড উইথ, একজন মানুষের মধ্যে মানসিকতা থাকতে হবে, সন্তুষ্ট হওয়ার মানসিকতা থাকতে হবে, লিটল, অল্পতেই সন্তুষ্ট হওয়ার মানসিকতা থাকতে হবে। হ্যাপিনেস ডাজ নট কনসিস্ট ইন থিংস, সুখ কোনো বস্তুর মধ্যে নিহিত থাকে না, বাট বরং নিহিত থাকে ইন থটস, চিন্তার মধ্যে, অফ কন্টেন্টমেন্ট, আত্মতৃপ্তি বা তৃপ্তির চিন্তার মধ্যে। আমি যা পেয়েছি তাইতেই আলহামদুলিল্লাহ, এই চিন্তাটার মধ্যে সুখ নিহিত থাকে। এই চিন্তার মধ্যে যে আমার যেটা আছে হয়তো অনেকের নেই, আমি এর জন্য হৃদয়ের সর্বশ্রেষ্ঠ ভাষায় বলতে চাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাকেই সুখ বলা হয়। সুখ বলতে কি বলছে যে হ্যাপিনেস ডাজ নট কনসিস্ট ইন থিংস, সুখ কোন বস্তুর মধ্যে নিহিত থাকে না, বাট ইন থটস, চিন্তার মধ্যে নিহিত থাকে, অফ কন্টেন্টমেন্ট, আত্মতৃপ্তির চিন্তার মধ্যে নিহিত থাকে। ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম, সত্যিকার অর্থে, নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস, কোন মানুষ সুখ পেতে পারে না, উইদাউট বিং অনেস্ট, সৎ হওয়া ব্যতীত, অ্যান্ড কন্টেন্ট, আত্মতৃপ্ত হওয়া ব্যতীত। ইট ইজ আওয়ার ইন্টারেস্ট টু বি অনেস্ট, আমাদের আগ্রহ থাকা উচিত, সৎ হওয়ার আগ্রহ থাকা উচিত, সো দ্যাট উই মে গেট হ্যাপিনেস, যাতে করে আমরা সুখ পেতে পারি। সুখ পেতে হলে সৎ থাকতে হবে, যে সৎ থাকবে না সে কখনো সুখ পাবে না। হ্যাঁ, টাকা পয়সা তার অনেক হবে, টাকা পয়সা হতে পারে, বাট সুখ সে পাবে না। সুখ পেতে হলে সৎ হতে হবে। সুখী হওয়ার একমাত্র এবং প্রধান শর্ত হচ্ছে সৎ হওয়া। আচ্ছা, অল দোজ সিম টু বি হ্যাপি, যারা পৃথিবীতে সুখী বলে মনে হয়, ইন দ্য ওয়ার্ল্ড, জাস্ট টু ফিল স্যাটিসফাইড, তারা মূলত সন্তুষ্ট থাকে, উইথ দেয়ার ওন সেলফ, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে। হ্যাপিনেস মেক্স এভরিথিং ডিফারেন্ট, সুখ সবকিছু জিনিসকেই ভিন্ন করে তোলে। ইট মেক্স এভরিবডি, এটা সকলকেই করে দেয়, কাম অ্যান্ড কোয়াইট, শান্ত এবং শান্তশিষ্ট করে দেয়, সকলকে প্রশান্ত করে দেয় এই সুখ। তাহলে সুখ সম্পর্কে তোমরা কথাগুলো বুঝতে পেরেছো কিনা, প্যাসেজটা ক্লিয়ার কিনা, তোমরা আমাকে একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাও। প্যাসেজটা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাও। আমার মনে হয় প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। এবার প্যাসেজ থেকে আমরা কিছু প্র্যাকটিস করব, সবাই প্র্যাকটিসের দিকে যাব। তো ক্লিয়ার কিনা তোমার প্যাসেজটা, তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু জানাতে পারো। প্যাসেজটা সম্পর্কে তোমরা ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাতে পারো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ঠিক আছে। প্রশ্নের দিকে যাই। এ নম্বরে প্রশ্ন করেছে, দেখো এই আমাদের প্যাসেজ থেকে 5টা প্রশ্ন হয় বা 4টা প্রশ্ন হয়। কি বলছে এখানে, প্রথম প্রশ্নটা কি করছে, হোয়াট ইজ হ্যাপিনেস। হোয়াট ইজ হ্যাপিনেস, সুখ কি? তাহলে তুমি লিখবা হ্যাপিনেস মিন্স, সুখ বলতে বোঝায়, লিখে তারপর প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে বের করবা। উত্তরটা আমরা প্যাসেজটা তো পড়ছি, এখন প্যাসেজ থেকে আমরা উত্তরটা খুঁজে বের করি। চলো, এখানে মূলত সুখের সংজ্ঞাটা চেয়েছে, সুখ কাকে বলে, কি লেখা যায়, আসো প্যাসেজে। আমরা যদি এখান থেকে লিখি হ্যাপিনেস মিন্স, সুখ বলতে বোঝায়, এখান থেকে যদি লিখি যে হ্যাপিনেস মিন্স, সুখ বলতে বোঝায়
মিন্স প্লাস উত্তরটা এখান থেকে যদি লিখে রাখো, তোমরা বইতে দাগায় রাখতে পারো। হ্যাপিনেস মিন্স দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড গ্র্যাটিফিকেশন। আরো একটা লাইন লিখবো, কারণ এক লাইনে উত্তর করবা না, আর একটা লাইন লিখবা, হ্যাপিনেস লাইস অ্যাট দ্য রুট অফ অল স্প্লেন্ডিড পারফরমেন্সেস। সুখ কাকে বলে, এই দুটো লাইন লিখলে মোটামুটি 2 মার্কস পাওয়ার মতন একটা ভালো উত্তর তুমি করে ফেলেছো। আরো একটা লাইন তুমি লিখতে পারো, এই লাইনটা কিন্তু সুখের সংজ্ঞাটাই বলেছে, দেখো, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে হ্যাপিনেস ইজ দ্য ভাইব্রেশন অফ আওয়ার হার্ট, সোল অ্যান্ড মাইন্ড দ্যাট অ্যাসিস্ট আস টু স্লিপ আ সাউন্ড স্লিপ উইথ রোমান্টিক ড্রিমস। তোমার দাগায় রাখতে পারো, এইটা হচ্ছে এ দাগের অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্নে মার্কস যেহেতু 2 করে, সেহেতু উত্তরটা একটু বড় হতে হবে। ছোট লিখলে ছোট নম্বর পাবে, বড় উত্তর লিখলে বড় নম্বর পাবে। একাধিক লাইন, 2 বা ততোধিক লাইন লিখলে ভালো হয়, উত্তরটা ব্যাখ্যামূলক আসবে। সুখের সংজ্ঞা দিয়েছে, আরো তো সংজ্ঞা আছে সুখের, আরো লাইন লেখা যায় লিখলে। দেখো এখানে লাইন আছে যে হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মেন্টাল কন্ডিশন দ্যাট মেক্স আ মান স্যাটিসফাইড উইথ হিজ ইনকামস, ফাইন্ডিংস অ্যান্ড অ্যাক্টিভিটিস। সুখের সংজ্ঞা চেয়েছে, আমি সংজ্ঞাগুলো লিখতেছি। এতগুলো উত্তর লিখবো, প্রশ্ন করতে পারো স্যার এত বড় লিখবো, হ্যাঁ এত বড়ই লিখবা, কেননা 2 মার্কস করে। ব্যাখ্যাটা তোমার কাছে চেয়েছে, উত্তর তো জাস্ট শুধু উত্তরটা চায়নি, ব্যাখ্যাটা চেয়েছে। ব্যাখ্যাটা এভাবে লেখার চেষ্টা করবে যদি তোমরা পারো, কেমন? হ্যাঁ, বিথিরানি ধরতে পেরেছো উত্তর। হ্যাপিনেস ইজ লিখলে হবে কিনা, হ্যাঁ সেটাও হবে, কিন্তু হ্যাপিনেস ইজ লিখতে হয় কি জানো তো, প্যাসেজ থেকে হুবহু লেখা হয়ে যায়, প্যাসেজ থেকে হুবহু লাইনটা লেখা হয়ে যায়। হুবহু লাইন লিখলে যে নম্বর পাবা না সেটা না, কিন্তু আমরা চাচ্ছি একটু স্ট্যান্ডার্ড করার জন্য, স্ট্যান্ডার্ড করতে হলে হ্যাপিনেস মিন্স কথাটা লিখতে চাচ্ছি, হ্যাপিনেস ইজ না বলে হ্যাপিনেস মিন্স কথাটা লিখতে চাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটি হলো, দ্বিতীয় প্রশ্নটি, হাউ ক্যান ম্যান বিকাম হ্যাপি, মানুষ কিভাবে সুখী হতে পারে? তাহলে আগে ম্যান লিখবা, তারপর বাম পাশের অক্সিলারি, তারপর ডান পাশের অংশ লিখবা। তাহলে এটা কি লিখবা বলতো? আমরা বলেছিলাম মানুষ সুখী হতে পারে, কিভাবে সুখী হতে পারে, আমরা প্যাসেজ থেকে দেখি যদি মানুষ কিভাবে সুখী হতে পারে। আচ্ছা, মানুষ কিভাবে সুখী হতে পারে প্যাসেজে আছে আমাদের, দেখো। আচ্ছা আচ্ছা, এইখান থেকে লিখবা যে ম্যান ক্যান বিকাম হ্যাপি, একজন মানুষ সুখী হতে পারে। আচ্ছা, কিভাবে? আচ্ছা, উত্তরটা এখান থেকে বলা যায়। আচ্ছা, কোথা থেকে লেখা যায় খেয়াল করো প্যাসেজটা, আমরা কিভাবে সুখী হতে পারি। হাউ দিয়ে প্রশ্ন করলে তোমরা একটা নোট লিখে রাখতে পারো। হাউ তোমার হাউ দিয়ে প্রশ্ন থাকলে বাই প্লাস আইএনজি দিয়ে উত্তর করবা, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। হাউ থাকলে বাই প্লাস আইএনজি দিয়ে উত্তর করবা। তো সেক্ষেত্রে বাই কি দিয়ে, আমরা সন্তুষ্ট থেকে, তো বাই এখান থেকে লিখতে পারো বাই বিং অনেস্ট অ্যান্ড কন্টেন্ট, বাই বিং অনেস্ট অ্যান্ড কন্টেন্ট। তাহলে ম্যান ক্যান, তো উত্তরটা কিভাবে সাজাবো দেখো, যে ম্যান ক্যান বিকাম হ্যাপি, মানুষ সুখী হতে পারে কিভাবে? বাই বিং অনেস্ট, সৎ হওয়ার দ্বারা, এইটা লিখবো, বাই বিং অনেস্ট, সৎ হওয়ার দ্বারা, অ্যান্ড কন্টেন্ট, আত্মতৃপ্ত হওয়া দ্বারা। এরপর এক লাইনে উত্তর হবে না, এর সাথে সংশ্লিষ্ট আরো কিছু লাইন লেখো, যেমন এই লাইনটা লিখতে পারো যে ইন দ্য রিয়াল সেন্স অফ দ্য টার্ম নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট, না এটা তো বলছি, এটা বলছি তো, মানে কোনো মানুষ সুখী হতে পারে না এই সৎ হওয়া ছাড়া। তার মানে আমাদের প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে সুখী হতে পারে, তাহলে সৎ হওয়ার দ্বারা এবং আত্মতৃপ্ত হওয়া দ্বারা লিখলাম। তারপরে এর পরের লাইনটা লিখতে পারো যে ইট ইজ আওয়ার ইন্টারেস্ট টু বি অনেস্ট সো দ্যাট উই মে গেট হ্যাপিনেস। দেখো বুঝছো কিনা। আচ্ছা, তো এইটার উত্তরটা তোমাদের, এগুলো বাড়ি কাজ থাকবে, এগুলো খাতায় কিন্তু লিখতে হবে, খাতায় লিখতে হবে, খাতায় লিখে তোমাদের এগুলো ঠিক করতে হবে। তোমরা দেখো নোট লিখে রাখো।
এরপরে আর দুটো প্রশ্ন হয়ে গেছে প্যাসেজ থেকে। এরপর কি প্রশ্ন আসে দেখো, এই তো প্রশ্ন গেল। কোশ্চেন বি দাগে কি আসে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দিস প্যাসেজ। এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি, এই প্যাসেজের সাপোর্টিং আইডিয়াটা কি, এটা কিভাবে লিখবে তোমরা একটা বক্স করবে। তো এই বক্স করে এই বক্সের ভিতরে দুইটা ঘর করবে। প্রথম ঘরে লিখবে মেইন আইডিয়া, আর দ্বিতীয় ঘরে লিখবে সাপোর্টিং আইডিয়াস। আচ্ছা, এভাবে ঘর করবে। আমার সলিউশনে দেখবেন যে বইয়ের পিছনে সলিউশনে লেখা আছে। তো মেইন আইডিয়াটা কি বলো, এই প্যাসেজে কোন জিনিসটা নিয়ে আলোচনা করছে, তোমার কমেন্ট একটু বলতে পারো যে এই প্যাসেজের মূল আইডিয়াটা কি, মানে কোন জিনিসটা নিয়ে প্যাসেজটা আলোচনা করেছে, সেটা কি একটু বলতে পারো। দেখো তো, এক লাইনে কি অ্যান্সার হয় না? অবশ্যই হয়, কিন্তু সেটা মানসম্মত হয় না। মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। মেইন আইডিয়ার ঘরে তোমাকে এই প্যাসেজের মূল আইডিয়াটা কি বলো, এই প্যাসেজের মূল আইডিয়াটা কি বলো। এই প্যাসেজের মূল আইডিয়াটা কি? হ্যাঁ, অনেকে বলে দিয়েছো হ্যাপিনেস। হ্যাঁ হ্যাঁ, এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি বলো, হ্যাপিনেস। তুমি শুধু হ্যাপিনেসও লিখতে পারো, অথবা হ্যাপিনেস দিয়ে একটা বাক্য রচনাও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি হ্যাপিনেস শুধু লিখতে পারো, অথবা তুমি বলতে পারো যে দা কি বলা যায়, যে শুধু হ্যাপিনেস লিখলেও হয়। হ্যাপিনেস মেইন আইডিয়াটা কি বলো, হ্যাপিনেস। অথবা তুমি একটা বাক্য রচনা করতে পারো যে হ্যাপিনেস ইজ, সুখ হচ্ছে দ্য ভাইব্রেশন অফ হার্ট, সুখ হচ্ছে হৃদয়ের কম্পন। মানে একটা জাস্ট হ্যাপিনেস দিয়ে একটা বাক্য রচনাও লিখতে পারো, অথবা তুমি শুধু হ্যাপিনেস লিখলেও হবে। বাক্য রচনা করলে একটু ভালো হয়, স্ট্যান্ডার্ড হয়, এই আর কি। হ্যাপিনেস। এরপরে তোমাকে কি করতে হবে বলো, চারটা বাক্য প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখবা। যে চারটা আইডিয়া তোমাকে, এখানে চারটা লাইন তুমি লিখবা, এই চারটা লাইন কি করতে হবে, তোমার প্যাসেজ থেকে হ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করে এমন চারটা লাইন। দেখো তো আমরা একটু খুঁজে বের করি এমন চারটা লাইন আমরা পাই কিনা, যে চারটা লাইন হ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করে। এমন চারটা লাইন আমরা পাই কিনা। প্রথমত কোন লাইনটা লেখা যায় দেখো, প্রথম লাইনটাই লেখা যায়, হ্যাপিনেস ইজ দ্য সিম্বল অফ স্যাটিসফ্যাকশন এন্ড গ্র্যাটিফিকেশন। এই একটা আইডিয়া হলো, সুখ হচ্ছে আত্মতৃপ্তি এবং কৃতজ্ঞতার প্রতীক। তারপরের লাইনটাও লেখা যায়, দেখো, হ্যাপিনেস লাইস এট দ্য রুট অফ অল স্প্লেন্ডেড পারফরমেন্সেস। এটা হচ্ছে তোমার 2 নম্বর আইডিয়া। এরপর আসলে হ্যাপিনেস দিয়ে কি কি লেখা যায়, হ্যাপিনেস ইজ আ স্টেট অফ মেন্টাল কন্ডিশন, এটা লেখা যায়, স্টেট অফ মেন্টাল কন্ডিশন দ্যাট মেক্স এ ম্যান স্যাটিসফাইড উইথ হিজ ইনকামস, ফাইন্ডিংস এন্ড অ্যাক্টিভিটিস। এইটা তোমার কি বলো, 3 নম্বর আইডিয়া গেল। তুমি চারটা লিখবা, চারটা বা পাঁচটা তোমার ইচ্ছা। তো আমরা শেষের দিকে যাই, দেখি শেষের দিকে একটা হ্যাপিনেস নিয়ে আইডিয়া ভালো পাই কিনা। আইডিয়ার তো অভাব নাই, যে কোনো চারটা বা পাঁচটা লিখবা। এখান থেকে লিখি, এটা হয় কিনা দেখো, হ্যাপিনেস দিয়া, হ্যাপিনেস ডাজ নট কনসিস্ট ইন থিংস বাট ইন থটস অফ কন্টেন্টমেন্ট। এটা লেখা যায় কিনা, এটা লেখা যায়। আচ্ছা, তো তারপরে আরেকটা আইডিয়া, যদি পাঁচটা যদি লিখতে চাও, আরেকটা লিখতে পারো যে হ্যাপিনেস মেক্স এভরিথিং ডিফারেন্ট। এরকম পাঁচটা বাক্য তুমি পরবর্তী বক্সে লিখবা। এইভাবে লিখলে তুমি এখানে 4-এর ভিতরে 3 পাবা। ঠিক আছে, যাদের হাতের লেখা ভালো তারা। আচ্ছা, আর কিছু লিখবো না। আচ্ছা, হ্যাঁ, এইভাবে লিখতে পারো। হ্যাঁ, নো ম্যান ক্যান গেট হ্যাপিনেস উইদাউট বিং অনেস্ট এন্ড কন্টেন্ট। হ্যাঁ, এটাও লেখা যায়, অবশ্যই লেখা যায়। হ্যাপিনেস রিলেটেড কিছু লিখলেই হলো। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম লেখা যাবে কিনা, অবশ্যই লেখা যাবে। তোমার হ্যাপিনেস এর সাথে কানেক্টেড আইডিয়া গুলো প্যাসেজ থেকে খুঁজে তুমি বক্সে লিখবা। আচ্ছা, এরপর আসো, এক এ নম্বর গেল, বি নম্বর গেল, সি নম্বর হচ্ছে তোমার রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলোর মিনিং লেখো ইন ইংলিশ, ইংরেজিতে মিনিং লেখো। এটা হচ্ছে হাফ নম্বর, এতে কত নম্বর, হাফ মার্কস। অ্যান্ড
মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দেম, এটা হাফ মার্ক। অর্থাৎ তোমাকে দুটো প্রশ্ন করতে বলেছে। রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই শব্দগুলো কি করতে বলছে, অর্থ লিখতে বলছে, ভালো কথা। অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস, নিজের ভাষায় শব্দ তৈরি করতে বলছে। খবরদার প্যাসেজের লাইন উঠাইলে হবে না, নিজের বলছে মেক ইউর ওন সেন্টেন্সেস, নিজের ভাষায় বাক্য রচনা করো উইথ দেম, মানে যে মূল শব্দটি নিজের ভাষায় বাক্য রচনা করো। এটা আগামী দিন শিখিয়ে দেবো, আজকে বড় হয়ে যাবে ক্লাস, তার জন্য এটা যাচ্ছি না। আগামী ক্লাসে সোমবার দিন তোমাদের দুটো দিন প্যাসেজের উপর ফ্রি ক্লাস হবে, ব্যাচ এবং বাইরের ছাত্রছাত্রীদের মিলিয়ে। তো সেটা হচ্ছে শুক্র এবং সোমবার সন্ধ্যা 7টায়। আজকে 7:15-তে এসেছি, অবশ্য 7টায় মূলত শুরু হওয়ার কথা। ডি নম্বরে কি বলেছে, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের লাস্ট সেন্টেন্সের কিওয়ার্ড কোনটা, এটা হচ্ছে 1 নম্বর। তারপর আর একটু প্রশ্ন করেছে, হাউ ডাজ ইট হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস সেন্টেন্স, কিভাবে এই শব্দটি তোমাকে এই বাক্যটির অর্থ বুঝতে সাহায্য করেছে। এখন আমরা কি করব, এইখানে খেয়াল করো, লাস্ট লাইনের থেকে বলছে, তাই তো, লাস্ট লাইন থেকে কিওয়ার্ড বের করতে হবে। কিওয়ার্ড মানে কি, যে শব্দটি এই বাক্যে প্যাসেজের সাথে খুব বেশি কানেক্টেড এবং যে শব্দটি বাদ দিলে এই বাক্যটি মূলত কোনো সেন্টেন্সই থাকে না, সেইটাকেই কিওয়ার্ড বলা হয়ে থাকে। তো দেখো তো লাস্ট লাইনের কিওয়ার্ডটাকে, হ্যাপিনেস, তাই তো, হ্যাপিনেসই তো হয় সব লাস্ট লাইন, এটা তো লাস্টের আগের লাইন, লাস্ট লাইন দেখতে হবে। ইট মেক্স এভরিবডি কাম অ্যান্ড কোয়াইট, এটার সব থেকে মূল শব্দ কোনটা হতে পারে বলো তো, এই শব্দ লাস্ট লাইনের, তো লাস্ট লাইন থেকে কিওয়ার্ড কোনটা হতে পারে। তুমি এমন একটা শব্দ তোমাকে নিতে হবে যেটা বাদ দিলে প্যাসেজটা একেবারে কানা হয়ে যায়, মানে প্যাসেজ মানে লাইনটা লাইন থাকে না। এটা কোনটা হয়, কোন শব্দটা বাদ দিলে প্যাসেজটার কোনো অর্থ থাকে না। আমি যদি এটাকে বলি কোনটা নেওয়া যায় বলো তো, এত মুশকিল হয়ে গেল, এটা কঠিন বাক্য হয়ে গেল। কিওয়ার্ডটা বের করো, আমি কিওয়ার্ডটা তোমাদের আগামী ক্লাসে শিখাবো, আজকে শিখালে অনেক বড় হয়ে যাবে। আজকে শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে বাকি আইটেম গুলো আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা এখানে ইট, ইট যদি নেই, ইট শব্দটা আমরা কিওয়ার্ড নিতে পারি। ইট বলতে কাকে বুঝাইছে বলো তো, ইট বলতে হ্যাপিনেস কে বুঝাইছে, তার মানে আমাদের কিওয়ার্ডটা ইট, কেমন, ইট, ইট হচ্ছে আমাদের কিওয়ার্ড, ইট হবে। হ্যাঁ, প্রতীক্ষাও ঠিক বলেছো, ইট, ইট হবে না, কোয়াইট হবে না। কোয়াইট হলে হয় কি, এভরিবডিও হয় না, এটা এই প্যাসেজের সাথে কানেক্টেড, কি কানেক্ট হচ্ছে, ইট বলতে আমরা হ্যাপিনেস কে মিন করছে, তার মানে মূলত ইট কে কিওয়ার্ড ধরা যায়, মূল শব্দ ইট কে ধরা যায়, কাম এন্ড কোয়াইট কে ধরা যায় না, ইট কে ধরা যায়, ইট, কারণ এই পুরো প্যাসেজের সাথে কানেক্টেড কে, হ্যাপিনেস। তো ইট বলতে কাকে বুঝাইছে বলো তো, ইট বলতে হ্যাপিনেস কে বুঝাইছে, সো ইটটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কিওয়ার্ড। ইট হচ্ছে আমাদের কিওয়ার্ড হতে পারে। তাহলে কিওয়ার্ড হচ্ছে আমরা প্রথমে ধরবো, ধরে আমরা কিওয়ার্ডটাকে ব্যাখ্যা দিব। একটা শর্ট ফরম্যাট পড়লে তোমার কিওয়ার্ড সব শেষ হয়ে যায়। মানে কিওয়ার্ডের এই প্রশ্নের উত্তরটা তো একই, মানে বাক্যের কিভাবে অর্থ বুঝতে আমাকে সাহায্য করেছে। তো সবটার ক্ষেত্রে একই লেখা, সেটা আমি তোমাদেরকে বুঝাই দেবো। আর সামারি রাইটিং আগামী ক্লাসে আলোচনা করবো, 3টা জিনিস আগামী ক্লাসে আলোচনা করব। তোমার ওয়ার্ড মিনিং, কিওয়ার্ড লেখার নিয়ম, সামারি লেখার নিয়ম সোমবার দিন আমরা করবো। আজকে হচ্ছে আমাদের এই তোমার প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে শিখালাম। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু তোমরা আসলে বাইরে বসে করছো, তোমরা আসলে ব্যাচে যারা করো, ব্যাচের ক্লাস আর বাইরের ক্লাস একটু এলোমেলো লাগবে, সেটা স্বাভাবিক। তো আজকের ক্লাসটা হয়তো তেমন ভালো লাগেনি, তারপরে তোমরা কমেন্টে বলে দিতে পারো কেমন লেগেছে। আর তোমরা যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হওনি, তোমাদেরকে বলবো যে তোমরা খুব শীঘ্রই ভর্তি হয়ে ক্লাসটা করতে পারো। তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও, তারা ব্যাচে ভর্তি হওয়ার জন্য 01843852361 এই নম্বরে যোগাযোগ করতে পারো। ব্যাচে বেশি ক্লাস হয়নি, হোয়াটসঅ্যাপে অনার্স লিখে তুমি SMS করতে পারো। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে, যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি, এই বইটিও কিন্তু তুমি সংগ্রহ করে নিতে পারো। যারা ব্যাচ এবং এই সুপারশট বুস্টার সাজেশনস দুটোই সংগ্রহ করে, তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে। আর তোমার ইচ্ছা তুমি শুধু সাজেশনস নিতে পারো, অথবা ব্যাচেও ভর্তি হয়ে যেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক ক্লান্ত হয়ে গেছো, অনেকগুলো কথা বলেছি, আর প্যাসেজের কাছে একটু বিরক্তি করো বটে। সো সব মিলিয়ে তোমরা কতটা বুঝেছো জানি না। তো যাই হোক, যতটা পেরেছি আমরা শেখার চেষ্টা করেছি। আগামী ক্লাসে আরো বেশি করে আমরা আমাদের প্যাসেজের বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লাইভটিকে মানে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন বন্ধুদের মাঝে। আর আগামী সোমবার দিন আবার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা আবার ক্লাসে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আর তোমরা যারা বিভিন্ন ব্যাচে আছো, তোমাদের আগামী দিন থেকে আবার যে যথারীতি রুটিন রয়েছে, সেই রুটিন অনুসারে ইনশাআল্লাহ ক্লাস হবে। সো সেই ক্লাসগুলো তোমরা পার্টিসিপেট করবে। আর আজকের ক্লাসটা মূলত ফ্রি ছিল, সকলকে সাথে নিয়ে ক্লাস ছিল। ফ্রি ঠিক না,
ফ্রি এবং পেইড দুটোই, মানে যারা ফ্রি করে তারা ফ্রি, আর যারা পেইড করে তারা পেইড, মানে দুটো মিলিয়েই মূলত ক্লাসটা করানো হয়েছে। তো আগামী দিন মানে শনিবার তোমাদের যার যার ব্যাচে সঠিকভাবে ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।